আসসালামু আলাইকুম হৃদয় ভাই চিরন্তন সুখী মানুষ। তো চিরন্তন সুখী মানুষের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা অলরেডি ক্লাসে চলে আসছো বা ক্লাসে আসো নাই, তোমরা ভাবতেছো কি ব্যাপার ভাই এত তাড়াতাড়ি ক্লাসে কেন? 3 মিনিট আগে চলে আসলাম, সবাই তো লেট করে আসে, আমি একটু আগে আসলাম। তো যারা যারা ক্লাসে আসছো, মানে অলরেডি ক্লাসে চলে আসছো, কেউ কি আসছো ক্লাসে? যদি কেউ ক্লাসে আইসা থাকো তাহলে একটু রেসপন্স করো। হৃদয় ভাইয়ের আজকে একটা জাকাস ক্লাস পাবা, এতটুকু শিওর। তো তোমরা যারা ক্লাসে চলে আসছো তারা সবাই একটু কি করো, রেসপন্স করো। হ্যাঁ, আহমেদ রিমন বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা আসছো ক্লাসে, জান্নাত ফেরদৌস, আমরা ক্লাস শুরু করবো হচ্ছে 8:27 বাজে। তো আমরা ক্লাস শুরু করবো মোটামুটি ভাবে 8:30-35 দিকে যায় ক্লাস শুরু করবো। সবাই আসলে অলরেডি তাইবা, তারপরে অনেকেই হাজার হাজার কমেন্ট করতে, শত শত কমেন্ট তার দেখা যাবে, মানে পড়া যাবে না, কিন্তু সবার নামগুলো কিন্তু আমার চোখের সামনে বাজতেছে। ওকে, অলরেডি অনেকেই আসছো। তোমরা যারা আসছো, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু করে মেনশন দাও। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে চলে আসছো, তোমরা সবাই একটু করে ক্লাসে তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু করে মেনশন দাও, যাতে মনে করো তারাও চলে আসতে পারে ক্লাসে। কেমন সবাই? ভাইয়া কেমন আছেন? ভাইয়া চিরন্তন সুখী মানুষ, বুঝছো? হৃদয় ভাইয়ের ক্ষেত্রে যদি দুইটা কথা বলি, হৃদয় ভাই হচ্ছে চিরন্তন সুখী মানুষ, এর জন্য হৃদয় ভাই সবসময় ভালো থাকে, এর জন্য আমি অলওয়েজ ভালো থাকি, বুঝছো? অলওয়েজ ভালো মোডে থাকি, চিরন্তন সুখী মানুষ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আর 1 মিনিট আছে, যে আমাদের টাইম টু টাইম ক্লাস শুরু হওয়ার আর 1 মিনিট আছে। স্যার উপস্থিত, রাহাত আহমেদ বলছেন স্যার উপস্থিত। আচ্ছা, রিফাত কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা যারা আসছো ক্লাসে আসছো যারা, হ্যাঁ ভাইয়া এতক্ষণ আপনার ক্লাস করতেছিলাম, ফার্স্ট ক্লাসটা করছিলাম, আজকে অ্যাড হইছি। ও আচ্ছা আচ্ছা, আজকে সেকেন্ড ক্লাসটা করো। এই যে ক্লাসের সময় প্রায় হয়ে গেছে, হ্যাঁ আমাদের। আচ্ছা, কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছে একটু কমেন্টে জানাও তো দেখি, যে কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছে। সবাই সবাই একটু জানাই যে কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছে। আচ্ছা, আমাদের এই 30-এ ঢোকার কথা ছিল, তো এখন 30 বেজে গেছে। তো এখন আমরা আশা করি, মনে করি আশা করতে পারি যে সবাই চলে আসবে ক্লাসে। যাই হোক, ভাইয়া এক্সাম কেমন হলো? ও ভাইয়ার, হ্যাঁ আমার এক্সাম ছিল, এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছে একটু সবাই কমেন্ট করে। হ্যাঁ, তোমাদের সাথে একটু পরিচয় হয়, আর আমাকে তো চিনো সবাই নাকি? নওগাঁ, দিনাজপুর। আচ্ছা, ক্লাসে উপস্থিত আজকে এত কম কেন? মাত্র 143 জন। আসলে বেশি ক্লাসে উপস্থিত না থাকলে চলে যাবো, ক্লাসই নিব না। হ্যাঁ, এটা হয় খেলার জন্য নাকি? আচ্ছা, চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে। গোপালগঞ্জ, লিপু কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাইয়া সম্পর্কে কি আর ভালো লাগে বলো? ভাইয়া তো অলওয়েজ আলহামদুলিল্লাহ থাকে। এই সিনহা চৌধুরী ময়মনসিং থেকে। আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জ, পাবনা। আচ্ছা, যাই হোক, ক্লাসে আজকে কি আমাকে হতাশ করবে নাকি? 1 মিনিট হয়ে গেছে, পোলাপান এখন আসে না। না, এটা মানা যায় না। ভাইয়া শুরু করেন। আবির, হ্যাঁ শুরু করবো। হ্যাঁ, অবশ্যই শুরু করে দেবো, অবশ্যই শুরু করে দেবো। হ্যাঁ,
আচ্ছা চলো, আর আর আমরা দেরি না করি, কারণ মোটামুটি যারা আসছো তোমাদের নিয়ে এই যাত্রা শুরু করি, ঠিক আছে? আচ্ছা চলো আমরা লেট না করে স্টার্ট করি। তো যারা আসছো, একজন আসতে একজনকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই লেখাতে স্টার্ট করেন, সবাই লেখাতে শুরু করেন। হ্যাঁ, আচ্ছা এতক্ষণ মনে মাইক্রোফোন ছিল না, এর জন্য সাউন্ড কম শোনা গেছিল, এখন আশা করি সাউন্ড ঠিকঠাক শোনা যাবে তোমাদের কাছে। আজকে হয়তো বাংলাদেশে খেলা আছে বুঝছো, যার ফলে বাংলাদেশে খেলা থাকার কারণে যাই হোক মনে হয় আজকে উপস্থিতি অনেক কম। তো মিশন টেস্ট অ্যাপ্লাস কোর্সের বাংলা দ্বিতীয় পার্টের সমাসের দ্বিতীয় পার্ট, আমি সমাসের উপর টোটাল ক্লাস নেব তিনটা। অলরেডি একটা ক্লাস নিছি, আজকে আরেকটা ক্লাস নিব, লাস্ট আরও একটা ক্লাস নিব, এবং লাস্ট যে ক্লাসটা নিব সমাসের উপর, ওই ক্লাসে বিগত 2013 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন সলভ করাবো, ইনশাল্লাহ। সাদিয়া বলতেছে বাংলা সেকেন্ড পার্টের উপর সব ক্লাসকে আপনি নেবেন না, সব ক্লাস আমি নিব না, আমাদের জাহিদ ভাইও নেবেন। ওকে ডান, এবার চলে যাই আমরা ক্লাসে চলে যাই, চলো। তো যেটা আমরা পড়াইতেছিলাম আমরা যদি একটু তা নিয়ে কথা বলি, যে সমাসের বেসিক মোটামুটি আমরা সবকিছু বলছি, আমরা বলছি। এবার হচ্ছে তোমাদের এই সমাসে তোমাদের যে সমাসের ক্ষেত্রে তোমাদের আজকে যেটা শুরু করবো শুরুতেই, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সেটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। সেটা হচ্ছে কোন সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। সেটা কোন সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। তো আজকে আমরা শুরু করবো কি নিয়ে? দ্বিগু সমাস নিয়ে। কি নিয়ে? দ্বিগু সমাস নিয়ে। ওকে ডান, চলো। এবার কেউ কোনো কথা বলবো না, কেউ অন্যদিকে তাকাবো না, জাস্ট হৃদয় ভাই কি বলে, হৃদয়ের মুখ দিয়ে কি বের হইতেছে তা শুনবো, আর কিছু না। ওকে ডান, এদিকে তাকাই। আর কেউ একজনও উল্টাপাল্টা কমেন্ট করবে না, হ্যাঁ। তো দ্বিগু সমাসটা কি? দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রদান পায়। কোন পদ প্রদান পায়? পরপদ প্রদান পায়। এটা আমাদের কোন পদার্থ দেয়? পরপদ অর্থ দিবে। কোন পদার্থ দিবে? পরপদ অর্থ দিবে। দ্বিগু সমাসে কোন পদার্থ দিবে? পরপদ। কোন পদার্থ দিবে? পরপদ। তার মানে দ্বিগু সমাসে কোন পদার্থ দেয়? পরপদ অর্থ দেয়। ওকে, এবার এই সমাসে একেবারে চিনার একেবারে সহজ, একেবারে ইজি উপায় হচ্ছে কি? হচ্ছে পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা থাকবে। কি থাকবে? পূর্বপদে সংখ্যা থাকবে প্লাস পরপদে কি থাকবে? পরপদে বিশেষ্য থাকবে। পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে। কি থাকবে? বিশেষ্য থাকবে। পূর্বপদে সংখ্যা আছে, পরপদে বিশেষ্য আছে। কি বললাম? পূর্বপদে সংখ্যা আছে, পরপদে বিশেষ্য আছে, এবং পরপদ অর্থ দিছে, এবং কি দিছে? পরপদ অর্থ দিছে, এবং কি দিছে? পরপদ অর্থ দিছে, পরপদ অর্থ দেয়। তবেই এটা দ্বিগু সমাস। তবে এটা কি সমাস? তবে এটা দ্বিগু সমাস। কি বললাম? যে দ্বিগু সমাস মানে কি? পরপদ অর্থ দিবে, পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য থাকবে, পরপদ অর্থ দিবে, তবে সেটা কি সমাস? তবে সেটা দ্বিগু সমাস। সেটা কি সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। তোমার পরীক্ষায় সমস্ত পদ আসবে। তোমার পরীক্ষায় কি আসবে? পরীক্ষা আসবে হচ্ছে সমস্ত পদ। পরীক্ষা আসবে হচ্ছে কি? আসবে হচ্ছে সমস্ত পদ আসবে। আমি বললাম যে দেখো, বললাম সে তে মাতা। কি বললাম? তে মাতা। এই যে তে মাতা বললাম, তো এইটা আশা করি এই পর্যন্ত তোমরা মাথায় ঢুকছে যে পরপদ অর্থ দিবে, পূর্বপদ সংখ্যা থাকবে, এবং পরপদে বিশেষ্য থাকবে, অর্থ দিবে পরপদ। তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিগু সমাস। আচ্ছা, এবার কথা হচ্ছে পরীক্ষা আসবে কি? আসবে হচ্ছে সমস্ত পদ। আসবে কি? আসবে হচ্ছে সমস্ত পদ। এই তোমার এই সমস্ত পদটা দেখে তোমাকে চিনতে হবে এটা কোন সমাস
এটা কোন সমাস এবং ব্যাস বাক্য লিখতে হবে এবং কি করতে হবে ব্যাস বাক্য লিখতে হবে এবং কি লিখতে হবে ব্যাস বাক্য লিখতে হবে ব্যাস বাক্য এবং এটা কোন সমাস এটা নির্ণয় করতে হবে কোন সমাস এটা নির্ণয় করতে হবে একটা বাক্য দেখলে কিভাবে বুঝবো এটা পুরোটা সমাস নাকি সমাস না আরে একটা বাক্য তোমার পরীক্ষা যখন দেওয়াই থাকবে পরীক্ষাতে দিয়েই দিবে তোমাকে যে এই সমাসগুলা নির্ণয় করো এই সমাসগুলা নির্ণয় করো ঠিক আছে একটা পদ দেওয়া থাকলে কিভাবে চিনবা নাকি চিনবা না ওইটা আমি তোমাকে দেখাতে পারবো দেখো কি বললাম সমস্ত পদ দেওয়া থাকবে পরীক্ষায় তো পরীক্ষা দেওয়া আছে তে মাতা পরীক্ষা দেওয়া আছে কি তে মাতা বললো এই তে মাতাটা কোন সমাস তে মাতাটা কোন সমাস এবার দেখো তে মানে কি তিন তে মানে কি তিন তে মানে কি তিন তিন একটা কি তিন একটা হচ্ছে সংখ্যা তিন একটা কি সংখ্যা আচ্ছা এবার তো সংখ্যা হইল এবার কথা হচ্ছে এই তে মাতা দ্বারা আসলে কাকে বোঝায় তিনকে বোঝায় নাকি মাতাকে বোঝায় তে মাতা দ্বারা আসলেই কাকে বোঝায় তে মাতা দ্বারা কি তিনকে বোঝায় নাকি মাতাকে বোঝায় নাকি উভয়কে বোঝায় নাকি কোনোটাকে বোঝায় না আমাদের সবগুলা খেয়াল করে রাখতে হবে যে তে মাতা দ্বারা কি বোঝায় তে মাতা দ্বারা কি তিনকে বোঝায় নাকি মাতাকে বোঝায় নাকি মাতা এবং তিন উভয়কে বোঝায় নাকি কোনোটাকে বোঝায় না এবার দেখো আমরা বললাম যে তিন বন্ধু ঘুরতে গেলাম হ্যাঁ মনে হচ্ছে বন্ধুরা সবাই মিলে ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার সময় তোমার একটা রাস্তা পাইলাম একটা কি পাইলাম রাস্তা পাইলাম আচ্ছা তো এই রাস্তাটা আবার এই যে এই রাস্তাটা দেখো এই দিক থেকেই গেছে আবার কি এই দিক থেকেও আসছে আবার কি এই দিক থেকেও আসছে তার মানে এই রাস্তাটা মিলিত হয়েছে এই জায়গায় এসে মিলিত হয়েছে রাস্তাটা কোথায় মিলেছে এই জায়গায় এসে মিলিতেছে এই রাস্তা কটা তিনটা দেখো এই দিক থেকে একটা রাস্তা গেল এই দিক থেকে একটা রাস্তা গেল এই দিক থেকে একটা রাস্তা গেল তার মানে তিনটা রাস্তা এসে এক জায়গায় মিলিতেছে যে জায়গায় মিলিতেছে এই রাস্তাটাকে এই জায়গাটাকে বলা হয়েছে তে মাতা বলা হয় কি বলা হয় তে মাতা বলা হয় তার মানে তে মাতা বলতে কি তিনটা মাতার সমারকে মানে তিনটা মাতা যেখানে মিলিত হয় সেখানে বলে তার মানে তিন মাতা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটাকে কি বলা হয় তে মাতা বলা হয় তার মানে এই জায়গায় অর্থ দিচ্ছে কে অর্থ দিচ্ছে এই মাতা অর্থ দিচ্ছে কে এই অর্থ দিচ্ছে এই মাতা আর মাতা এখানে কোন পদ মাতা এখানে আছে পরপদ কোন পদ পরপদ মাতা এখানে কোন পদ পরপদ যেহেতু পরপদ অর্থ দিচ্ছে এবং সে পূর্ব পদের সংখ্যা আছে পূর্বপদে কি আছে সংখ্যা আছে তার মানে এটা কোন সমাস তার মানে এটা হচ্ছে দ্বিগু সমাস তার মানে এটা কোন সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস কোন সমাস দ্বিগু সমাস কথা বুঝছি নাকি বুঝি নাই কথা বুঝছি নাকি বুঝি নাই বলো উভয়কে বোঝায় মাতা একজনে বলছে উভয়কে বোঝায় মাতা আরে না উভয়কে বোঝায় না হ্যাঁ আচ্ছা দেখি এবার দেখি একটু এদিকে তাকাই হ্যাঁ আজকে ক্লাসে রেসপন্স নাই ঠিক আছে একেবারে কম স্টুডেন্ট এইভাবে ক্লাস আসলেই মনে করো যে এত কম স্টুডেন্ট দিয়ে যদি ক্লাস নিতে হয় তাহলে ভালো লাগে বলো আমি আমার সর্বোচ্চটা দিতে চাই কিন্তু স্টুডেন্ট যদি রেসপন্স যদি এত কম পাই তাহলে তো হবে না ঠিক আছে না কিছুক্ষণ আগে আইসিটি ক্লাস করলে দেখলাম যে আইসিটিতে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল আচ্ছা যাই হোক এবার দেখি এবার কথা আছে তার মানে এই তে মাতাটা কোন সমাস তে মাতা হচ্ছে দ্বিগু সমাস তে মাতা কোন সমাস তে মাতা হচ্ছে দ্বিগু সমাস আচ্ছা এবার কথা আছে যখন আমরা ব্যাস বাক্য করব ব্যাস বাক্য কিভাবে করব যখন আমরা ব্যাস বাক্য করব তো এই সমাসটা ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমরা জাস্ট কি লিখব সমাহার লিখব কি লিখব সমাহার 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 লাস্টে কি লিখব লিখব সমাহার কি লিখব সমাহার এবার দেখো সমস্ত পদে এদিকে একটু তাকাই সমস্ত পদে এদিকে একটু তাকাই এবার এদিকে একটু তাকাই এদিকে সবাই একটু এদিকে তাকাই যে সমস্ত পদে যদি আনি থাকে কি থাকে আনি সমস্ত পদে যদি কি থাকে আনি থাকে তাহলে ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে সমস্ত পদে যদি আনি থাকে ব্যাস বাক্যে হবে আনা ব্যাস বাক্যে কি হবে আনা সমস্ত পদে যদি আনি থাকে ব্যাস বাক্যে কি হবে আনা ওকে সমস্ত পদে যদি পদই থাকে পদি তাহলে ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে পদ ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে পদ যদি সুরি থাকে সুরি তাহলে ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে শের ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে শের যদি অবধি থাকে অবধি থাকে তাহলে ব্যাস বাক্যে কি হবে অব্দ হবে কি হবে অব্দ যদি অবধি থাকে ব্যাস বাক্যে কি হবে অব্দ হবে যদি বার্ষিকী থাকে যদি বার্ষিকী থাকে তাহলে ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে সেটা বর্ষ ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে বর্ষ যদি বার্ষিকী থাকে যদি বটি থাকে বটি ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে বট ব্যাস বাক্যে কি হবে ব্যাস বাক্যে হবে বট যদি নদ থাকে নদ
তাহলে ব্যাসবেগে কি হবে? ব্যাসবেগে হবে নদী। ব্যাসবেগে কি হবে? ব্যাসবেগে হবে নদী। আচ্ছা দেখি কি বললাম, যে আমরা যদি এই দ্বিগু সমাসকে যদি আমরা ব্যাস বাক্য করি, দ্বিগু সমাসকে যদি আমরা ব্যাস বাক্য করি, যদি সমস্ত পদে আনি কথাটা থাকে তাহলে আমরা ব্যাস বাক্য আনা লিখব। যদি পদই থাকে পদ লিখব, সুরি থাকলে শের লিখব, অব্দি থাকলে অব্দ লিখব, বার্ষিকী থাকলে বর্ষ লিখব, বটি থাকলে বট লিখব, নদী থাকলে নদ থাকলে নদী লিখব, নদ থাকলে নদী লিখব। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি? আবার একটু বোঝানোর কিছু নাই। দেখো আমি যেটা বলছি যে তোমার ব্যাস বাক্যে আমরা কি লিখবো? সমাহার লিখবো। ব্যাস বাক্যে আমরা কি লিখবো? সমাহার। তো সমস্ত পদে যদি এই কথাগুলো থাকে, এখানে যেগুলো বলছি এই কথাগুলো সমস্ত পদে যদি থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে এই কথাগুলো লিখবো। ব্যাস বাক্যে এই কথাগুলো লিখবো। সমস্ত যদি এই কথাগুলো থাকে, এই সাইডের কথাগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে এই সাইডের কথাগুলো লিখবো। এটাই বলছি। আর কি বললাম? আর বললাম যে এই দ্বিগু সমাস আমরা চিনবো কেমনে? চিনার একটাই ওয়ে, সেটা হচ্ছে পরপদত্ব দিবে। পূর্বপদে সংখ্যা থাকবে এবং হচ্ছে কি পরপদে বিশেষ্য থাকবে। পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে। পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে। কিন্তু অর্থকে দিবে, অর্থ দিবে পরপদ। অর্থ দিবে কে? অর্থ দিবে পরপদ। অর্থ দিবে কে? অর্থ দিবে পরপদ। কি বললাম? পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদ অর্থ দিবে। তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিগু সমাস। এইদিকে একটু তাকাই। কি বললাম? যে দ্বিগু সমাস মানে কি? দ্বিগু সমাস হচ্ছে তোমার পরপদ অর্থ দিবে। কোন পদ অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পরপদে বিশেষ্য থাকবে। পরপদে বিশেষ্য থাকবে। তো পূর্বপদে যদি সংখ্যা থাকে আর পরপদে যদি বিশেষ্য থাকে তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিগু সমাস। তাহলে সেটা কোন সমাস? দ্বিগু সমাস। এবার আরেকটা কথা বললাম। কি বললাম? একটু দেখে থাকি। কি বললাম? যে সমস্ত পদে যদি আনি থাকে তাহলে আনা হবে ব্যাস বাক্যে। যদি পদই থাকে পদ হবে, সুরি থাকলে শের হবে, অব্দি থাকলে অব্দ হবে, বার্ষিকী থাকলে বর্ষ হবে, বটি থাকলে বট হবে, নদ থাকলে নদী হবে। আর কি যোগ করবো? আর যোগ করবো হচ্ছে সমাহার। কি যোগ করবো? সমাহার। কি যোগ করবো? সমাহার। কি যোগ করবো? সমাহার। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমি বেশ কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি। তোমাদের পরীক্ষার এর বাইরে আসবে না এই দ্বিগু সমাস থেকে। এখন আমি যা লিখে দিব এর বাইরে যদি দ্বিগু সমাস থেকে একটা কোয়েশ্চেন আসে, আমি হৃদয় ভাই প্ল্যাটফর্মে মানে ক্লাস নেওয়া ছেড়ে দিব। আমি যা দিব এখন যা লিখে দিব এর বাইরে যদি দ্বিগু সমাস থেকে কোনো কোয়েশ্চেন তোমার পরীক্ষা আসে, আমাকে যদি দেখাইতে পারো কোনো বোর্ডে আসছে এর বাহির থেকে, তাহলে আমি হৃদয় ভাই ক্লাস নেওয়া ছেড়ে দিব। চ্যালেঞ্জ। এবার দেখি কি কি। দেখো লেখা হচ্ছে 2 আনি। কি লিখবা? লেখবা আছে 2 আনি। কি লিখবা? 2 আনি। তো 2 আনি আছে, তো এটা হচ্ছে সমস্ত পদ। এটা হচ্ছে কি পদ? এটা হচ্ছে সমস্ত পদ। তার মানে এইটা যদি সমস্ত পদ হয় এর ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য বলো। ব্যাস বাক্য কি হবে? তো আমি 2 আছে, তার মানে 2 একটা সংখ্যা, তাহলে 2 হচ্ছে একটা সংখ্যা। যেহেতু এটা একটা সংখ্যা আর এসে তোর পরপদত্ব পাইছে, তার মানে এটা কি দ্বিগু সমাস। যেহেতু পূর্বপদে সংখ্যা আছে পরপদত্ব দেয় দ্বিগু সমাস। তার মানে এটা যদি ব্যাস বাক্য করি আনি থাকলে আমি বলছিলাম কি লেখার জন্য? আনা লেখার জন্য বলছিলাম। কি লেখার জন্য? আনা। আনা। আর কি বসাইতে বলছিলাম? সমাহার। কি বসাইতে বলছিলাম? সমাহার। তার মানে কি 2 আনার সমাহার। কি বলছি? 2 আনার সমাহার। শেষ। দেখো 2 আনি বললাম সে তে মাতা। কি বললাম? তে মাতা। তে মাতা মানে কি হবে তাহলে? 3 মাতার সমাহার। 3 মাতার সমাহার। 3 মাতার সমাহার। বললাম ত্রিফলা। বললাম সে ত্রিফলা। ত্রিফলা মানে কি? তাহলে 3 ফলের সমাহার। 3 ফলের সমাহার। বললাম সে ত্রিপদী। বললাম সে ত্রিপদী। ত্রিপদী মানে কি? 3 পদের সমাহার। কি হয়ে যাবে? 3 পদের, কারণ পদই আছে তাহলে পদ হয়ে যাবে। পদই আছে পদ হয়ে যাবে। আচ্ছা বললাম সে ত্রিরত্ন। ত্রিরত্ন। ত্রিরত্ন মানে কি তাহলে? 3 রত্নের সমাহার। 3 রত্নের সমাহার। তো বললাম সে ত্রিলোক। বললাম সে ত্রিলোক। ত্রিলোক মানে কি? 3 লোকের সমাহার। 3 লোকের সমাহার। তারপর বললাম সে চৌচির। চৌচির। চৌচির মানে কি? 4 চিরের সমাহার। বললাম সে চতুষ্পদী। 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 চতুষ্পদী মানে কি? চতুষ্পদের সমাহার। শেষ। তারপর বললাম সে চৌরাস্তা। চৌরাস্তা। চৌরাস্তা মানে কি তাহলে? 4 রাস্তার সমাহার। 4 রাস্তার সমাহার। বললাম সে পশুরি। বললাম সে পশুরি। ভাইয়া আসতে পারেন। হ্যাঁ আচ্ছা দেখো আসতে পারি
পশুরি 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 মানে কি পশুরি মানে পাশের সমান সুরি থাকলে কি হয়ে যাবে বলছিলাম সুরি থাকলে বলছিলাম শেয়ার হয়ে যাবে সুরি থাকলে কি বলছিলাম শেয়ার হয়ে যাবে এই যে দেখো যা বলছিলাম সুরি আছে মানে কি হয়ে যাবে শেয়ার কি হয়ে যাবে শেয়ার তার মানে এটা কি হয়ে যাবে যে পশুরির ব্যাস বাক্য হয়ে যাবে কি পাঁচ শেয়ারের সমাহার পাঁচ শেয়ারের সমাহার সমাহার পাঁচ শেয়ারের সমাহার পশুরি আছে মানে কি পাঁচ শেয়ারের সমাহার আচ্ছা এরপর বললাম যে সপ্তাহ কি বললাম সপ্তাহ সপ্তাহ মানে কি 7টা সপ্তাহ মিলে হয় 7 দিন মিলে হয় কি 7 দিন মিলে হয়েছে এক সপ্তাহ তার মানে কি 7 দিনের সমাহার 7 দিনের সমাহার আচ্ছা তারপর বললাম শতাব্দী 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 তাহলে শত অব্দের সমাহার আছে বললাম শতাব্দের সমাহার বলা হচ্ছে চতুষ্পদী আছে চতুর্দশপদী বা 10 চক্র বলা হচ্ছে 10 চক্র তার 10 চক্রের সমাহার এটা নিয়ে অনেকেরই কনফিউজ আছে এটা নিয়ে অনেকেরই কনফিউজ আছে এত তাড়াতাড়ি তো বুঝি না ভাই আসতে পারলে ভালো হতো একটু আচ্ছা 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 আসতে পারছে যাও কি বললাম 10 চক্র মানে কি 10 চক্রের সমাহার বললাম শতবার্ষিকী বার্ষিকী থাকলে কি হয়ে যায় এই যে বার্ষিকীর কথাটা থাকলে কি বলছিলাম যে এই বার্ষিকী তাহলে কি হয়ে যাবে বর্ষ কি হয়ে যাবে বর্ষ তার মানে কি শতবর্ষের এটা সমাহার শতাব্দী হবে শত অব্দের সমাহার শতাব্দী আচ্ছা বট দিয়ে একটা উদাহরণ দেন হ্যাঁ অবশ্যই দিব হ্যাঁ হৃদয় ভাই আস্তে ঠিক আছে ভাই বস চলে আসছে হ্যাঁ টপিক ভাই বস চলে আসছে আচ্ছা কিন্তু বস আজকে ক্লাসে কিন্তু খুবই রেসপন্স কম আমাকে খুবই হতাশ করলো তারপর শতবার্ষিকী বললাম নবরত্ন মানে কি 9 রত্নের সমাহার আচ্ছা এরপর বললাম পঞ্চবটি এই বট দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য বলছিল না এই দুইটা খুবই রিয়ার এক্সাম্পল মানে দুইটা খুবই মানে এরারে বলা হয় কি জানো এরারে বলা হয়েছে নিপাতনে সিদ্ধ পঞ্চবটের সমাহার বলা হচ্ছে পঞ্চনদের সমাহার পঞ্চবটের সমাহার বলা হচ্ছে পঞ্চবটি বা পঞ্চনদী আচ্ছা এরপর দেখি এরপর হচ্ছে দেখো আচ্ছা পঞ্চনদী পঞ্চবটি এবার দুইটা নিয়ে খুবই কনফিউজ আছে দুইটা নিয়ে খুবই কনফিউজ আছে হ্যাঁ কোন দুইটা কনফিউজ একটা হচ্ছে ত্রিভুজ একটা হচ্ছে কি ত্রিভুজ আর একটা হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজ আর একটা হচ্ছে কি চতুর্ভুজ এই দুইটা নিয়ে খুবই কনফিউজ কি খুবই কনফিউজ যে একটা হচ্ছে ত্রিভুজ আর একটা কি বলছি আর একটা বলছি যে চতুর্ভুজ তো ত্রিভুজ আর চতুর্ভুজ হচ্ছে এই জায়গায় বলে 3 বাহুর সমাহার যদি বলে যে 3 বাহুর সমাহার পঞ্চবটির ব্যাস বাক্য কি হবে পঞ্চবটের সমাহার বটি থাকলে বট হয়ে যাবে এটাই তো বলছিলাম বটি থাকলে কি হয়ে যাবে বট হয়ে যাবে এটাই বলছিলাম একজনে বলতেছে চৌচির কি আমি বলছিলাম না কি বলছিলাম চৌচির মানে কি 4 চিরের সমাহার চৌচির হচ্ছে 4 চিরের সমাহার আচ্ছা তারপর বললাম কি ত্রিভুজ আর হচ্ছে কি চতুর্ভুজ এই দুইটা খুবই কনফিউজ ত্রিভুজ আর কি চতুর্ভুজ এই দুইটা কি খুবই কনফিউজ অর্থাৎ কি এই ত্রিভুজ চতুর্ভুজ দীর্ঘ সমাসও হয় আবার হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীও হয় কিন্তু তোমার পরীক্ষা যখন আসবে তখন এই ত্রিভুজের চতুর্ভুজকে তুমি লিখবা দীর্ঘ সমাস কি লিখবা দীর্ঘ সমাস এবং ব্যাস বাক্য কি লিখবা 3 ভুজের সমাহার 3 বাহুর সমাহার 4 বাহুর সমাহার শেষ কথা চতুর্ভুজ মানে কি চতুর্ভুজের ব্যাস বাক্য লিখবা 4 বাহুর সমাহার শেষ ত্রিভুজে লিখবা 3 বাহুর সমাহার ত্রিভুজে লিখবা কি 3 বাহুর সমাহার
ত্রিপদী লাগবে কি 3 বাহুর সমাহার। ত্রিফলা কি হবে 3 ফলার সমাহার। ত্রিপদী 3 পদের সমাহার, ত্রিরত্ন 3 রত্নের সমাহার, ত্রিলোক 3 লোকের সমাহার, চৌচির 4 চিরের সমাহার। এগুলো তো সবগুলোই সেম। হ্যাঁ আচ্ছা, ত্রিফলা কি হবে তো বললাম এই 3 ফলার সমাহার। আচ্ছা দেখি আমরা বনি ভাই আজকে আমাকে তোমাদের একটা কথা বলি বুঝছো। কথাটা হচ্ছে বনি ভাই আজকে আমাকে মনে করছে এমন একটা গোল দিছে, এইটা বলার মতো না। কারণ জানি যে আজকে এসে 8টা বাজে খেলা বাংলাদেশের, আর বাংলাদেশের খেলাতে পোলাপানে ক্লাস করতে আসবে তোমার মনে হয়? তো বনি ভাই আমাকে এখন সান্ত্বনা দিচ্ছে যে একটা গোল হয়ে গেছে, তুমি চিন্তা করো না। এটা হইলো বলো তোমরা, এটা কি মেনে নেওয়া যায় না? এটা কি মেনে নেওয়া যায় না? আচ্ছা তো আচ্ছা এরপর দেখি তো এই হচ্ছে তোমার মোটামুটি ভাবে দ্বিগু সমাস। মোটামুটি ভাবে এই হচ্ছে দ্বিগু সমাস, এই হচ্ছে কি মোটামুটি ভাবে দ্বিগু সমাস। আর কোনো কিছু দ্বিগু সমাসে নাই, আর কোনো কিছু কি দ্বিগু সমাসে নাই। আচ্ছা এরপর দেখবো আমরা প্রাদি সমাস। একটু এদিকে তাকাই, প্রাদি সমাস। প্রাদি সমাস একেবারে ইজি। প্রাদি সমাস কি একেবারে ইজি একটা সমাস আছে প্রাদি সমাস। তে পায়া কি এই তে পায়া কোনোদিন তে পায়া এই যে বললাম যে তে পায়া, হ্যাঁ তে পায়া। আচ্ছা আমি একটু কনফিউজ ক্লিয়ার করে দিই তোমাদের। কনফিউজড কি বলো যে দু নালা, হ্যাঁ দু নালা বললো যে দু নালা, বলেছে চৌচালা, বললো কি চৌচালা। একজনে বলছো তে পায়া, বললাম যে তে পায়া, দু নালা চৌচালা তে পায়া, এই যে বললাম। তো এই যে দো নালা বললাম, চৌচালা বললাম, তে পায়া বললাম। আচ্ছা ভাইয়া এইগুলা কি দ্বিগু সমাস হবে নাকি হবে না? দ্বিগু সমাস হবে নাকি হবে না? একটু এদিকে তাকাই। কি বললাম যে দু নালা চৌচালা তে পায়া, এইগুলা কি দ্বিগু সমাস হবে নাকি হবে না? একটু এদিকে তাকাই। আরে ভাই আর কথা আসতে পড়াবো, এখন তো 1 স্পিডে পড়াচ্ছি, আরো আসতে পড়ানো যায়? যে ভাই আসতে পারেন আরো আসতে পড়াবো? আর আসতে পড়ানো যায় বলো তোমরা? সপ্তাহ কি ভাই? সপ্তাহ সমান, রাইট। পঞ্চবটি কি হবে? পঞ্চবটের সমাহার। আচ্ছা একটু এদিকে তাকাই, বলতেছ এগুলা কি দ্বিগু সমাস হবে? সবগুলো কমেন্ট করছো হবে। তোমাদের সবাইকে কান ধরে উঠবস করানো উচিত। তোমাদের সবাই একজন আইসে আইসা বলতেছে 25 মিনিট দেরি হয়ে গেছে। আরে ভাই তোর 25 মিনিট দেরি হয়ে গেছে এটা তো দেখতেছি, তাহলে এটা বইলে লাভ আছে যে আমার 25 মিনিট দেরি হয়ে গেছে? মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ গোলাপান যা করলো এই পৃথিবীতে আইসা শুধু অক্সিজেন নষ্ট করলো, আর কিছু না। তো এই দুনালার একজনে বলতেছে কি যে এটা হবে, আবার এই চৌচালারেও বলতেছে এটা হবে, তে পায়াকেও বলতেছে যে এগুলো দ্বিগু সমাস হবে। কিন্তু এখানে একটাও দ্বিগু সমাস হবে না, একটাও কি দ্বিগু সমাস হবে না। কেন দ্বিগু সমাস হবে না একটাও? কারণ আছে এইগুলা সবগুলা পরপদ অর্থ দেয় না। তোমাদের তৌফিক ভাইয়াকে চিনো না? মানে তৌফিক ভাইয়াকে তো চিনো তোমরা। আচ্ছা তো তৌফিক ভাইয়া তখন তোমার আছে অনার্সে তোমার আছে সবে মাত্র উঠছে, বুঝছো? তৌফিক ভাইয়া যখন অনার্সে সবে মাত্র উঠলো, উঠার পরে তৌফিক ভাইয়া এক সুন্দরী রমণীর প্রেমে পড়ছে। এক সুন্দরী রমণীর প্রেমে পড়ছে। দেখতে মাশাল্লাহ, মেয়েটা দেখতে মাশাল্লাহ। তো তৌফিক ভাইয়া তো মেয়ের জন্য অনেক পাগল, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কি ওই সুন্দরী রমণীর বাবা যে ছিল, এই বাবা ছিল খুবই ভয়ানক মানুষ, ভয়ানক। কিন্তু তৌফিক ভাইয়া এই সুন্দরী রমণীর এমন প্রেমেই পড়ছে যে না, এই মেয়েরে না হইলে তৌফিক ভাই বাঁচবে না। তৌফিক ভাই কি এই মেয়েরে না হইলে বাঁচবে না, যে এই মেয়েকেই লাগবে। তখন সবাইকে বলতেছে বিষয়টা, মানে যে আমরা সবাই বসলাম, বনি ভাই, আমি, পাবেল ভাই, সবাই বসলাম যে ব্যাপারটা কি করা যায়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব, এই মেয়ের বাবার কাছে যাব, এই মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তো অন্য জায়গায় যেহেতু বিয়ে দিয়ে দিবে, তখন আমরা চিন্তা করলাম যে যায়া অন্তত এই তৌফিক ভাইয়ের যে শ্বশুর হবে
তার কাছে যাই বলি ব্যাপারটা যে তৌফিক ভাই আপনার মেয়েকে অনেক পছন্দ করে, আপনার মেয়েকে তৌফিক ভাইকে দিয়ে দেন, তৌফিক ভাই ভালো রাখবে। তো আমরা গেলাম, তখন তৌফিক ভাই যা বলতেছে যে ওই বাবাকে যা বলতেছে যে আপনার মেয়েকে তো আমি খুব পছন্দ করি, মানে আপনার মেয়েকে খুব ভালোবাসি। তো ওই ভাই কান্নাকাটি শুরু করছে, মানে অবস্থা সিরিয়াস। তো আমরা আবার দাঁড়াইছি, যেহেতু বাপ খুব ভয়ানক মানুষ, তো এই জায়গা থেকে আমরা দূরে একটু দাঁড়াইছি। তখন ওই সুন্দরী রমণীর মেয়ের বাপ কি করলো, দুইটা নাল বিশিষ্ট একটা বন্দুক নিয়ে আসলো। দুইটা নাল বিশিষ্ট একটা কি নিয়ে আসলো, বন্দুক নিয়ে আসলো। তো এই 2 নাল বিশিষ্ট বন্দুক নিয়ে আইসা ধরলো তৌফিক ভাইয়ের বুকের মধ্যে। তৌফিক ভাইয়ের কি বুকের মধ্যে ধরছে 2 নাল বিশিষ্ট বন্দুক। তার মানে এই তখনকার সময় দেখবা যে এইরকম বন্দুক প্রচলিত ছিল যে 2 নাল, এখনো কিন্তু 2 নালা বিশিষ্ট বন্দুক আছে, মানে 2 নালা বিশিষ্ট কি আছে, বন্দুক আছে। তো এই বন্দুক নিয়ে তৌফিক ভাইয়ের কলিজাতে যখন ধরলো, তৌফিক ভাই বলছে তখন যে আপনার মেয়ে কেমন লাগবে না, আমার জানটা ভিক্ষা দেন, আমি এইখান থেকে বাইসা পালাই। মানে তখন আমরা দেখতে পাচ্ছি যে তৌফিক ভাই আসলে কতটুকু কাপুরুষ, আর এই মেয়েকে কতটুকু তৌফিক ভাই সত্যিই ভালোবাসত। তো তৌফিক ভাইয়ের জীবনে প্রথম এইটা ছিল প্রেমের ব্যর্থতা। যাই হোক, তাহলে এই প্রেমের ব্যর্থতা কেন হয়েছিল তৌফিক ভাইয়ের, এই 2 নালা বিশিষ্ট বন্দুকের কারণে। তার মানে এই 2 নালা বলতে সেটা তোমার বন্দুক বোঝায়, কি বোঝায়, বন্দুক বোঝায়। 2 নালা বলতে কি বোঝায়, বন্দুক বোঝায়। এখানে 2 নালা বলতে 2টা নালের সমাহার, মানে 2টা নলের সমাহারকে বোঝায় না। 2 নালা বলতে কি 2টা নলের সমাহারকে বোঝায় না। কাকে বোঝায়, বন্দুককে বোঝায়। কাকে বোঝায়, বন্দুককে বোঝায়। কাকে বোঝায়, বন্দুককে বোঝায়। তার মানে এই 2 নালা বলতে কাকে বোঝায়, বন্দুককে বোঝায়। তার মানে 2 নালা বলতে কি 2টা নালের সমাহারকে বোঝাইতেছে, বোঝাইতেছে না। এর জন্য এটা কি না, এর জন্য এটা দ্বিগু সমাস না। বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এর জন্য এটা কি না, দ্বিগু সমাস না। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার এই 2 নালা কোন সমাস তাহলে ভাইয়া? এই 2 নালা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক কি, বহুব্রীহি। সংখ্যাবাচক কি, এটা বহুব্রীহি। সংখ্যাবাচক এটা কি, বহুব্রীহি। আশা করি বুঝতে পারছি। তার মানে 2 নালা বলতে কি 2 নালের সমাহার না, 2 নাল আছে যার, কার, বন্দুকের। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপর দেখো তৌফিক ভাই ওইখান থেকে চলে আসলো, আয়সা বলতেছে ভয় তো একটা পাইলাম। তো এবার কইতেছে তৌফিক ভাই যে জীবনে যাই করি না করি আমি চৌচালা বিশিষ্ট একটা গোড় আমি বাইদেই ছাড়বো। তার মানে কি করবে তৌফিক ভাই, একটা এই চৌচালা বাইদে ছাড়বে। চৌচালা মানে কি, চৌচালা মানে গড় বোঝায়। চৌচালা মানে কি বোঝায়, চৌচালা মানে 4টা চালকে বোঝায় না। চৌচালা বলতে 4টা চালকে বোঝায় না। কাকে বোঝায়, গড়কে বোঝায়, একটা গড়কে বোঝায়। মানে 4টা চাল একসাথে সমান করে দিলা, এটা চৌচালা না। চৌচালা বলতে কি গড়কে বোঝায়। তার মানে এই চৌচালা কি না, দ্বিগু সমাস না, এটাও সংখ্যাবাচক বহুব্রী। এবার তে পায়া আছে, দেখবা যে মাঝে মাঝে অনেক টেবিলের 3টা পা থাকে। অনেক টেবিলের কয়টা পা থাকে, 3টা পা থাকে, 3টা পা অনেক টেবিলের। তো যে টেবিলের 3টা পা থাকে সেই টেবিলকে বলা হয়েছে তে পায়া। তার মানে তে পায়া বলতে কি বোঝায়, টেবিলকে বোঝায়। কি বোঝায়, টেবিলকে বোঝায়। তার মানে এই তে পায়াটাও কি হবে, দ্বিগু সমাস না, এটা হবে সংখ্যাবাচক বহুব্রী। কনফিউজড ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি, কনফিউজড ক্লিয়ার হয়েছে কিনা? শুধু বহুব্রী লিখলে হবে না ভাইয়া, ও সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা, আমি যখন বহুব্রীতে যাব তখন তো বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। তৌফিক ভাইয়ের ঘটনা কি সত্য? আরে বেটা, আমি কি মিথ্যা কথা বলবো নাকি? সত্য ঘটনাই তো বলতেছি। তৌফিক ভাইয়ের কত কাহিনী আছে, আমি এগুলো ধীরে ধীরে বলবো। প্রতিটা ক্লাসে আসবা, একটা করে চমক পাবো তৌফিক ভাইয়ের। যাই হোক, তৌফিক ভাই বন্ধুর থেকে বই পাইছে, তৌফিক ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, বুঝছো কি? প্যান্ট যে ভিজাই নাই এটাই ভাগ্য তৌফিক ভাইয়ের। যাই হোক, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত দ্বিগু সমাস তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। দ্বিগু সমাস কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও সবাই। দেখো আজকের ক্লাসের তোমাদের রেসপন্স কত দেখো, 857 জন। অথচ এই সংখ্যাটাই আমি চাইছিলাম কি 1.23কে থাকতো, কিন্তু আমি খুবই কষ্ট পাইলাম যে আজকের ক্লাসের তোমাদের এই সংখ্যা দেখে। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে ক্লিয়ার না? জাকেরিয়া মুস্তাকিম। আচ্ছা, আর মনে করো যে মৌনতা সম্মতির লক্ষণ, বুঝছো কি? একজনে বলছে তৌফিক ভাই চুপ আছে, তার মানে ঘটনা সত্য। আরে মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ, এটা বোঝো না তোমরা? যাই হোক, এবার দেখি, এবার আর কথা না বাড়াই, চলো আমরা সামনে আগাই। চলো আমরা সামনে আগাই। ক্লাস অলরেডি 34 মিনিট হয়ে গেছে। তোমার সাথে দেখা যায় মনে করো যে পরে সময়ের কারণে ক্লাস কমপ্লিট করতে পারি না, বুঝছো? সময়ের কারণে কি ক্লাস কমপ্লিট করতে পারি না। আচ্ছা, এরপর দেখি ডান ভাইয়া। এবার দেখি কারো যদি তারপরে যদি তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, মনে করো যে বুঝো নাই, এখন পড়াইতেছি এইটা বুঝো নাই, তোমার মাথায় ঢুকে নাই, তাহলে তুমি হৃদয় ভাইকে জাস্ট ছোট্ট করে একটা ইনবক্সে নক দিবা। নক দিয়ে বলবা যে ভাইয়া
আপনি যে এটা বললেন এটা তো আমি বুঝি নাই, এটা যদি আপনি একটু বলতেন, আমি ভয়েস মেসেজ দিয়ে তোমাকে ক্লিয়ার করে দেবো ব্যাপারটা। বুঝতে পারছি কথা? আর অনেকেই আসো যারা কেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছো, মানে অনেক আসো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছো, কিন্তু তুমি যে আমারই স্টুডেন্ট বা আমারই মিশন টেস্ট অ্যাপ্লাসের স্টুডেন্ট, এটা আমি তোমাকে চিনবো কি করে? এর জন্য যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অ্যাটলিস্ট ইনবক্সে যা একটু একটা মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি হচ্ছে আপনার মিশন টেস্ট অ্যাপ্লাসের স্টুডেন্ট, জাস্ট এই কথাটা লিখলেই হবে, তাহলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা দেখি, এবার হচ্ছে প্রাদি সমাস। এবার হচ্ছে কি প্রাদি সমাস। প্রাদি সমাসের ক্ষেত্রে যে কয়টা ওয়ার্ড লিখে দিব, এই কয়টা ওয়ার্ডের বাইরে তোমার আসবে না। কি বললাম? প্রাদি সমাসের ক্ষেত্রে যে কয়টা ওয়ার্ড। আচ্ছা কথা কি খুব খুব দ্রুত হয়ে যাইতেছে, তোমাদের মাথার উপর দিয়ে যাইতেছে কথা, এরকম মনে হয়? দেখলাম যে অনেকে কমেন্ট করো যে ভাইয়া কথা তো উপর দিয়ে যায়, কথা তো বেশি বলতেছেন, বা মানে অনেক ইয়া করে বলতেছেন। ব্যাপারটা কি এরকম? আসলে কি এরকম? আসলে কি এরকম বলো? আর লাস্ট পর্যন্ত থাকো, ইনশাল্লাহ দেখবা যে অনেক কিছু পাবা। আচ্ছা যাই হোক, দেখি তে পায়া বুঝি নাই। তে পায়া মানে সে 3 পা বিশিষ্ট টেবিলকে বোঝায়, মানে টেবিলকে বোঝায়। এটা তে পায়া বলতে টেবিল বোঝায়, টেবিল। বুঝছো? তে পায়া কে এস কি জানি নাম তোমার, কে এস বললাম। তে পায়া বলতে টেবিল বোঝায়, টেবিল। ঠিক আছে? তে পায়া বলতে কি টেবিল বোঝায়। এই টেবিল বোঝায় এটা কি দ্বিগু সমাস না, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। এবার প্রাদি সমাস। প্রাদি সমাসে হচ্ছে পরপদ প্রদান। কোন পদ প্রদান? পরপদ প্রদান। প্রাদি সমাসে কোন পদ প্রদান? পরপদ প্রদান। প্রাদি সমাসে কোন পদ প্রদান? পরপদ প্রদান। পূর্বপদে উপসর্গ থাকে, পূর্বপদে উপসর্গ থাকে, পূর্বপদে উপসর্গ থাকে, উপসর্গ। পরপদ প্রদান পূর্বপদে উপসর্গ থাকে, পরপদ প্রদান পূর্বপদে উপসর্গ থাকে। প্রাদি সমাস পরপদ প্রদান, পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে। যখন পূর্বপদে উপসর্গ থাকবে এবং পরপদ প্রদান বোঝাবে, তখন সেটা হচ্ছে প্রাদি সমাস। পূর্বপদে উপসর্গ থাকবে এবং কি পরপদ প্রদান থাকবে, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে প্রাদি সমাস। তখন সেটা কি? তখন সেটা প্রাদি সমাস। তখন সেটা কি? তখন সেটা হচ্ছে প্রাদি সমাস। কি বললাম? পূর্বপদে উপসর্গ, পরপদ প্রদান, তখন সেটা কোন সমাস? তখন সেটা প্রাদি সমাস। আমার নেটে ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, তার মানে পূর্বপদে উপসর্গ, পরপদ প্রদান, প্রাদি সমাস। এবার দেখি এই পূর্বপদে কি কি উপসর্গ, আদৌ কি কি উপসর্গ থাকে। প্র নামে একটা উপসর্গ আছে, প্র একটা উপসর্গ আছে, পরি একটা উপসর্গ আছে, অনু একটা উপসর্গ আছে, পরি অনু, পরি অনু, পরি অনু, প্রতি। এই 4টা উপসর্গ যুক্ত থাকে প্রাদি সমাসের ক্ষেত্রে। এই 4টা উপসর্গ যুক্ত থাকে প্রাদি সমাসের ক্ষেত্রে। এই সিপাত, এইসব কমেন্ট করার জায়গায় তুমি কি কমেন্ট করলে? এটা ছি সিপাত, এটা মেনে নিতে পারলাম না। হ্যাঁ ভাইয়া, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পাবো? ইনবক্সে নক দিয়ে দিব না। দেখো প্র, পড়া, অনু, প্রতি। কি বললাম? প্র, পরি, অনু, প্রতি। এই উপসর্গগুলো যদি যুক্ত থাকে তাহলে এটা কোন সমাস? এটা হচ্ছে প্রাদি সমাস। এটা কোন সমাস? এটা হচ্ছে প্রাদি সমাস। হৃদয় হাসান ভাইয়া, আপনাকে ইনবক্সে মেসেজ দেওয়া যায় না। হে, দুনিয়া সব মানুষ দিচ্ছে, তুমি দিতে পারো না, কি বলো এটা? আচ্ছা কি বললাম ভাইয়া? পিডিএফ পাওয়া যাবে এটার? এইটার পিডিএফটা আছে এখন এটার পিডিএফ রেডি করা হয় নাই। এটা আমাদের এফআরবি 4.0 কোড যেটা আছে, এটা আমাদের সুন্দর করে সবগুলো পিডিএফ দেওয়া আছে, মানে ওইটা আমাদের আছে। কিন্তু এই ফ্রিতে তো আপনি হাতে বাড়াচ্ছি, এর জন্য পিডিএফ নাই এটা, ঠিক আছে? তারপরে যথেষ্ট পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার দেখি বিয়েতেও প্রাদি সমাস পাচ্ছি না। বিয়েতে না, বইতে প্রাদি সমাস পাচ্ছি না। হবে? আচ্ছা, এবার দেখি একটু এদিকে তাকাই। এবার আর কোনো কথা না বলি, এবার একটু দেখি প্রাদি সমাস কি। পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে, পরপদ প্রদান থাকবে, প্র থাকবে, পরি থাকবে, অনু থাকবে, প্রতি থাকবে। সবাই এটা কমেন্ট করো, সবাই এটা কমেন্ট করো, সবাই এটা কমেন্ট করো। কি কমেন্ট করবা? যে প্র থাকবে, পরি থাকবে, অনু থাকবে, প্রতি থাকবে। প্র, পরি, অনু, প্রতি। প্র, পরি, অনু, প্রতি। প্র, পরি, অনু, প্রতি। প্র, পরি, অনু, প্রতি, এগুলো থাকবে। প্রপরি, অনুপ্রতি, প্রপরি, অনুপতি, প্রপরি, অনুপতি। কমেন্ট করছো সবাই যে প্রপরি, অনুপতি? ওকে, প্রপরি, অনুপতি। প্রপরি, অনুপ্রতি, হ্যাঁ রাইট। এবার দেখো যে ওয়ার্ডগুলো লিখবো তুমি জাস্ট এই ওয়ার্ডগুলো পড়বা। একটা হচ্ছে প্রবাদ, একটা হচ্ছে কি প্রবাদ। এই প্রবাদ কোন সমাস? প্রবাদ হচ্ছে প্রাদি সমাস। প্রবাদ,
প্রবাদ প্রবাদ, তারপর হচ্ছে প্রবচন। আচ্ছা আমার লেখা কি বোঝা যায় না আসলে? প্রবচন লেখা কি আসলেই বোঝা যায় না? তারপর হচ্ছে প্রগতি প্রগতি, তারপর হচ্ছে প্রতাপ প্রতাপ, প্রবাদ প্রবাদ প্রবচন প্রগতি প্রতাপ প্রবল প্রবল, তারপর হচ্ছে প্রভাষক প্রভাষক প্রভাষক, তারপর হচ্ছে প্রদীপ প্রদীপ। পিস পিস করে কে ভাইয়া কমেন্ট করে? রাইট, আসলেই ভাইয়া কমেন্ট করে, হ্যাঁ তখন পিস পিস আওয়াজ হয় এরকম। আচ্ছা কি বললাম? যে প্রবল প্রবাদ প্রবাদ প্রবচন প্রগতি প্রতাপ, আমি যেগুলো লিখে দিচ্ছি প্রাদি সমাসে, এর বাহিরে তুমি বিগত 13 বছর মানে 2013 থেকে 2025 পর্যন্ত দেখবা এর বাহিরে একটা ওয়ার্ডও আসে নাই। আর এখান থেকে কোনগুলা সবচেয়ে বেশি আসে এটাও লিখে দিব, তোমাদের পরীক্ষায় কোনগুলো আসতে পারে এটাও লিখে দিব, ঠিক আছে? জাস্ট খালি ক্লাসটা দেখো। ক্লাসে যারা আসো তোমাদের কাছে রিকোয়েস্ট শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো, যেহেতু আজকে ফুটবল খেলা আছে বাংলাদেশের, যার ফলে অনেকেই অনুপস্থিত, কিন্তু তোমরা যারা আসো তোমরা শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ? আচ্ছা, প্রবাদ প্রবাদ প্রবচন প্রগতি প্রতাপ প্রভাষক প্রদীপ প্রবন্ধ প্রবন্ধ প্রবন্ধ, এরা কোন সমাস? প্রবন্ধ প্রশান্তি প্রমাণ প্রশান্তি প্রমাণ প্রমাণ, এরা কোন উপসর্গ? এরা হচ্ছে তোমার সরি, এরা কোন সমাস? এরা হচ্ছে প্রাদেশিক সমাস। এরা কোন সমাস? এরা হচ্ছে প্রাদেশিক সমাস। আমি কিছু বুঝতে পারতেছি না ভাইয়া, তুমি হয়তো লাস্টে আসছো ক্লাসে এর জন্য বুঝতে পারছো না, না হয় আগামী ক্লাস মানে গত ক্লাস করে নাই এর জন্য বুঝতে পারছি না। দেখি কি বলছি? প্রবল প্রবাদ প্রবাদ প্রবচন প্রগতি প্রতাপ প্রভাষক প্রদীপ প্রবন্ধ প্রশান্তি প্রমাণ, তারপর তোমার অনুতাপ পরিভ্রমণ অতিকায় উদ্যাস্ত। অনুতাপ অনুতাপ পরিভ্রমণ অতিকায় উদ্যাস্ত, এই সমাজগুলোর বাহিরে এখানে যা লিখলাম এর বাহিরে তোমার পরীক্ষা আসবে না, কিন্তু এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবেই, এই জায়গা থেকে একটা আসবে 100% গ্যারেন্টি। তোমার বোর্ড কোয়েশ্চন তুমি যে বোর্ডেই হোক, তুমি যে বোর্ডেই হোক, এই ওয়ার্ডগুলো থেকে একটা আসবে, এখান থেকেই আসবে, এই ওয়ার্ডগুলো থেকে আসবে, এখান থেকেই আসবে, এই ওয়ার্ডগুলো থেকেই আসবে প্রাদি সমাসে। আর প্রাদি সমাস তোমার একটা থাকবে, তুমি যে বোর্ডেই হোক, সেটা তুমি যে বোর্ডেই হোক। আচ্ছা এবার দেখি এটা ব্যাস বাক্য কিভাবে করবো ভাইয়া? এগুলোর ব্যাস বাক্য কিভাবে করবো? ব্যাস বাক্য করার একটাই সিস্টেম, এই প্রবল আছে না, এই জায়গায় মাঝখানে শুধু যে বসাই দিবা। কি বসাই দিবা? যে। তার মানে প্র যে বল প্রবল, প্র যে বল প্রবল। প্রবাদ সেম, প্র যে বাদ প্রবাদ প্রবাদ প্র যে বাদ প্রবাদ। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? ব্যাস বাক্যের ক্ষেত্রে কি করবো? জাস্ট মাঝখানে একটা যে বসাই দিব, মাঝখানে একটা কি বসাই দিব? যে। মাঝখানে একটা কি বসাই দিব? যে বসাই দিব। মাঝখানে একটা কি বসাই দিব? যে বসাই দিব। কি বসাই দিব? যে। তার মানে এই মাঝখানে একটা যে বসাই দেওয়া মানে হচ্ছে কি? মানে হচ্ছে তোমার প্রাদি সমাসের ব্যাস বাক্য হয়ে গেল। আচ্ছা এবার তোমার কেউ কেউ আছে মনে করে যে না ভাইয়া আরো একটু মডিফাই করে দেন। তার মানে এই প্র বলতে কি বোঝায় আসলে? প্র বলতে বোঝায় প্রকৃষ্ট, প্রকৃষ্ট বোঝায় প্রকৃষ্ট। তার মানে তুমি লিখতে পারো যে প্রকৃষ্ট যে বাদ, তুমি লিখতে পারো যে প্রকৃষ্ট যে বাদ, বা প্রকৃষ্ট যে প্রভাষক, প্রকৃষ্ট যে দ্বীপ, প্রকৃষ্ট যে প্রবন্ধ, এটাও লিখতে পারো তুমি, এটা তোমার ইচ্ছা। আচ্ছা এরপর লিখছি উদ্যাস্ত অতিকায় পরিভ্রমণ, তারপর লিখছি কি? অনুতাপ। উদ্যাস্ত অতিকায় পরিভ্রমণ অনুতাপ, উদ্যাস্ত অতিকায় পরিভ্রমণ অনুতাপ, উদ্যাস্ত অতিকায় পরিভ্রমণ অনুতাপ। এমন কথা হচ্ছে এইগুলা কেমনে করব? এইগুলা কিভাবে করব যে ভাইয়া এইগুলা কিভাবে করব? আচ্ছা এইগুলারও করার জন্য দেখা দিচ্ছি যে কিভাবে করবা। দেখো অতিকায়, অতিকায়, অতিকায় ব্যাস বাক্য কি করবা? অতিকয়। অতিকায়ের ব্যাস বাক্য কি? অতিকয়, অতিকয় শেষ, এটার ব্যাস বাক্য। এইগুলার কোনো মনে করো যে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আচ্ছা এরপর কি? এরপর আছে অনুতাপ। অনুতাপ, অনুতাপ সেম, অনুতে যে তাপ, অনুতে যে তাপ। অনুতাপ মানে কি? অনুতাপ যে বা অনুতে যে তাপ, অনু যে তাপ, এই মাঝখানে একটা যে বসাই দেবা শেষ। অনু যে তাপ, অনু যে তাপ, অথবা অনু বলতে না 75 বোঝায়। কি বোঝায়? 75 বোঝায়। তার মানে 75 যে তাপ, 75 যে তাপ, এটাও বলতে পারো তুমি।
অণু বলতে 75 বোঝায় 75 যে তাপ বা অণু যে তাপ। পরিভ্রমণ পরিভ্রমণ কি করবা এই পরিভ্রমণশীল যে মাঝখানে একটা যে বসাই পরিভ্রমণ। আচ্ছা এই ছিল আমাদের কি এই ছিল আমাদের প্রাদেশ সমাস। আর তোমরা পণ্ডিতি করো না, মানে পণ্ডিতি করবা না মানে কি যে ওয়ার্ডগুলা লিখে দিছি এই ওয়ার্ডগুলোর বাইরে যদি কোনো কিছু আসে সেটাকেও যদি তুমি প্রাদেশ সমাস বলো তাহলে কিন্তু ধরা খাবা। তো পণ্ডিতি করা যাবে না। যেমন আমি একটা বললাম, আমি বললাম যে প্রমাণ এটা কি সমস্ত পদ থেকে ব্যাস বাক্য? আরে এটা তো সমস্ত পদ থেকে ব্যাস বাক্য করতেছি। একজনে কমেন্ট করছে এটা কি সমস্ত পদ থেকে ব্যাস বাক্য, তাহলে কি থেকে ব্যাস বাক্য ভাই? এটা আচ্ছা এটা তো সমস্ত পদ থেকে ব্যাস বাক্য করতেছি না। একজনে কমেন্ট করছে ভাই এটা কি সমস্ত আচ্ছা যাই হোক, উদ্যাস্ত, হ্যাঁ দে বস্তু দিয়ে দিবা তাইলেই হয়ে যাবে, শেষ। আচ্ছা লেখা দিলাম, হ্যাঁ এই হচ্ছে তোমাদের প্রাদেশ সমাস। এরপর এর বাইরে যদি কোনো একটা আসে, আসার পরে যদি তুমি দুম করে কমেন্ট করো যে হ্যাঁ ভাইয়া তুমি পরীক্ষা লিখে আসলা, আমি যেগুলো লিখে দিলাম এর বাইরে যদি লিখে আসো যে এটা এসেছে প্রাদেশ সমাস, তাহলে কিন্তু ধরা খাবার। পরি তারপর বলছি কি অনু, তারপর পরি অনু, তো এইগুলো উপসর্গগুলো লিখে দিচ্ছি। কিন্তু এইগুলো দিয়ে তো আরো থাকতে পারে, যেমন প্রদে থাকতে পারে প্রতিদিন, প্রদে থাকতে পারে কি প্রতিদিন, কিন্তু এটাও কি প্রাদেশ সমাস না? এটা প্রাদেশ সমাস না। এটা কি না প্রাদেশ সমাস না, এটা কি সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। কিন্তু তুমি এটাও লিখে আসলে পরীক্ষাতে, তাহলে তোমার শেষ, তাহলে তোমার কাহিনী শেষ এখানে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এরপর দেখি, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে এই গেল আমাদের কি মোটামুটিভাবে দ্বিগু সমাস ও প্রাদি সমাস। যদি দ্বিগু ও প্রাদিতে ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করবে যে দ্বিগু প্রাদি ক্লিয়ার, দ্বিগু প্রাদি ক্লিয়ার। তোমাদের যদি দ্বিগু ও প্রাদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্ট করবা দ্বিগু প্রাদি ক্লিয়ার, দ্বিগু প্রাদি ক্লিয়ার, সি লিখলে হবে দ্বিগু প্রাদি শ্রী, ঠিক আছে। এটা চারটা উপসর্গের মাঝে নাই, উদ্যাস্ত চারটা উপসর্গের মাঝে নাই, কিন্তু আমি তো লিখে দিলাম যেটা আছে ব্যতিক্রম, এর জন্য দিলাম। আবার একটু বলেন, আবার কি বলবো বলো? আফিয়াবিতি ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। ভাইয়া আপনি তো প্রতিও লিখে দিচ্ছেন, কিন্তু প্রতি থেকে আমি এক্সাম্পল দিছি দেই নাই, তার মানে কি প্রাদেশ সমাস হবে না? যে ওয়ার্ডগুলো লিখে দিছি জাস্ট এইগুলো দেখবা, এর বাইরে দেখো না, কারণ এর বাইরে যদি কোনো ওয়ার্ড আসে দুম করে কমেন্ট করবো, লিখে বসে আসবে পরীক্ষায় যে হ্যাঁ ভাইয়া এটা তো প্রাদেশ সমাস, তাহলে তুমি পরীক্ষায় ধরা খেয়ে যাবা, ঠিক আছে। দ্বিগু প্রাদি ক্লিয়ার, যদি দ্বিগু প্রাদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে বিশাল বড় একটা টপিকে নামবো আমরা, বিশাল বড় একটা যুদ্ধে নামবো। বিশাল বড় যুদ্ধটা কি নিয়ে? বিশাল বড় একটা যুদ্ধটা হবে সেটা তোমার তৎপুরুষ সমাস নিয়ে। কি সমাস নিয়ে? তৎপুরুষ সমাস নিয়ে। দ্বিগু প্রাদি ক্লিয়ার, ওকে দ্বিগু প্রাদি ক্লিয়ার। আচ্ছা এই তৎপুরুষ সমাসে আমাদের তৌফিক ভাইয়ার অনেকগুলো গোপন রহস্য আছে, এই গোপন রহস্যগুলো ধীরে ধীরে উন্মোচন করবো, বুঝছো? তৎপুরুষ সমাস, যাই হোক এবার দেখি তো সবাই শেষ পর্যন্ত থাকো, দেখবো যে তৎপুরুষ সমাসে তৌফিক ভাইয়ের গোপন রহস্য পাবা। এবার দেখি কি সমাস? তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। এই যে এখন এই ক্লাস থেকে অনেকেই চলে গেছে, ভাই ধৈর্য শক্তি না থাকলে জীবনে ভালো কিছু করা যায় না। ধৈর্য শক্তি যাদের কম তারা কখনোই ভালো কিছু করতে পারবে না, এটা লিখে রাখো। ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে মনে করছে ভালো কিছু করতে পারবে না। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, যারা ধৈর্য ধরে লেগে থাকে তারাই ভালো কিছু করে। তুমি ধৈর্য ধরে লেগে থাকতে পারবে না, তোমার ভালো কিছু করার দরকার নেই, ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে। লোক দেখানো পড়াশোনা বন্ধ করো, লোক দেখানো পড়াশোনা তো করো, বুঝো যে আইলাম ডুল বাজায় গেলামও ডুল বাজায়, মানে কাদের মধ্যে একটা ব্যাগ নিয়ে গেলাম, আমি কলেজে যাচ্ছি আবার কলেজ থেকে আসলাম, অফলাইনে প্রাইভেট পড়তেছি, ব্যাগ নিয়ে যাচ্ছি, শো আপ করতেছি যে হ্যাঁ পড়াশোনা করতেছি, টেবিলে বসে থেকে ফেসবুক চালাচ্ছি, হ্যাঁ পড়াশোনা করতেছি, শো আপ করতেছি। এই শো আপটা বন্ধ করো। কেন বন্ধ করো? কারণ হচ্ছে যখন রেজাল্ট দিবে পরীক্ষা যখন রেজাল্ট দিবে তখন তুমি যখন খারাপ রেজাল্ট করবে না, মনে করো যে খারাপ রেজাল্ট করছো, তখন মনে করো যে বুঝতে পারবা যে কত দানে কত সাল। তো এর জন্য যে পড়াশোনাটা শো আপটা বন্ধ করে পড়াশোনার দিকে মনোযোগ দাও, এখনো সময় আছে। বুঝতে পারছি?
হ্যাঁ, খেলা দেখতে চলে গেছে অনেকেই, খেলা দেখতে চলে গেছে অনেকেই। যাই হোক, অনেকেই খেলা দেখতে যাবে, সমস্যা নেই। তৎপুরুষ, এই তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান বলছিলাম তখন? তৎপুরুষ সমাসে তখন বলছিলাম যে এইটা হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান, কোন পদ প্রধান? পরপদ প্রধান। কিন্তু এই ক্ষেত্রে আরো একটা কথা বলছিলাম যে বিভক্তি লুপ পায়া যেটা হয়, হ্যাঁ, বিভক্তি লুপ পায়া, বিভক্তি লুপ পেয়ে যা সমাসটা হয়, বিভক্তি লুপ, বিভক্তি লুপ, যেহেতু এটা বিভক্তি লুপ, বিভক্তি যেহেতু লুপ, এর জন্য এই তৎপুরুষ সমাসকে কারক লুপী সমাস বলা হয়। কি লুপী সমাস বলা হয়? কারক লুপী সমাস। কারক লুপী সমাস বলা হয়। কি লুপী? কারক লুপী, কারক লুপী সমাস বলা হয়। এই তৎপুরুষ সমাসকে কি লুপী সমাস বলা হয়? কারক লুপী সমাস। এই তৎপুরুষ সমাসকে কি লুপী সমাস বলা হয়? কারক লুপী সমাস, কারক লুপী সমাস। আচ্ছা দেখি, এই যে তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাসে পরপদ প্রধান কিন্তু বিভক্তি লুপ পায়া হয়, এবং এই তৎপুরুষ সমাসকে কি বলা হয়? কারক লুপী সমাস। তৎপুরুষ সমাসকে কি বলা হয়? কারক লুপী সমাস। এই তৎপুরুষ সমাসে এই দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত, এরপর আছে ন, তারপর আছে উপপদ, উপপদ, তারপর আছে অলুক। মোটামুটি এই হচ্ছে তৎপুরুষ সমাসের প্রকারভেদ, দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত। দ্বিতীয়া, তারপর হচ্ছে তৃতীয়া, তারপর হচ্ছে চতুর্থী, তারপর হচ্ছে পঞ্চমী, তারপর হচ্ছে ষষ্ঠী, তারপর হচ্ছে সপ্তমী। এই টোটাল যে বিভক্তি আছে, টোটাল যে বিভক্তি আছে, গত ক্লাসে লিখে দিছিলাম, গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে কি লিখে দিয়েছিলাম? গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে কোনগুলা দ্বিতীয় বিভক্তি, কোনগুলা তৃতীয় বিভক্তি, কোনগুলা চতুর্থী বিভক্তি, কোনগুলা পঞ্চমী বিভক্তি, কোনগুলা ষষ্ঠী বিভক্তি, কোনগুলা সপ্তমী বিভক্তি। তো প্রতিটা সমাসে দ্বিতীয় যেটা হবে, দ্বিতীয় তৎপুরুষে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, তারপর হচ্ছে তৃতীয়াতে তৃতীয় বিভক্তি লোপ, চতুর্থীতে চতুর্থী, পঞ্চমীতে পঞ্চমী, ষষ্ঠীতে ষষ্ঠ, সপ্তমী থেকে সপ্তমী বিভক্তি লোপ পাবে। লোপ পায়ে পায়ে যে সমাসগুলো হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। সেটা হচ্ছে কি? তোমার তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, আমরা ধীরে ধীরে একটা একটা সমাস নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা একটা একটা বিষয় নিয়ে কথা বলবো। এখন একটা একটা সমাস নিয়ে কথা বলবো। দেখো, একটা একটা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে আমরা কথা বলবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ নিয়ে। দ্বিতীয় তৎপুরুষ নিয়ে একেবারে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করব, সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করব যে আসলে এটা কোন সমাস। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, দ্বিতীয় তৎপুরুষ সমাসে কে এবং রে এই দুইটা বিভক্তি লোপ পায় হবে। কে এবং রে এই দুইটা বিভক্তি লোপ পায় হবে। দ্বিতীয় তৎপুরুষ সমাসে কি হবে? কে এবং রে এই দুইটা বিভক্তি লোপ পায় হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে হবে কে এবং রে, কে এবং কি? রে। আচ্ছা, এই দ্বিতীয় তৎপুরুষ সমাসকে বলা হয় কর্ম তৎপুরুষ। কি বলা হয়? কর্ম তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সমাসকে কি বলা হয়? কর্ম তৎপুরুষ। কি বলা হয়? কর্ম তৎপুরুষ। ওকে, তো দ্বিতীয় তৎপুরুষকে বলা হয় কর্ম তৎপুরুষ। আর কোন বিভক্তি লোপ পাবে হবে? কে এবং রে। কে এবং রে। যদি কে এবং রে এই দুইটা বিভক্তি লোপ পায়া, কে এবং রে এই দুইটা বিভক্তি লোপ পায়া কোনো সমাস হয়, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার কথা হলো ভাই, কে এবং রে কেমনে লোপ পাইছে না পাইছে এটা কেমনে বুঝবো? এটা তোমার বুঝতে হবে না, এটা হৃদয় এখন বোঝাই দেবে তোমাকে। এটা হৃদয় এখন বোঝাই দেবে তোমাকে। দেখি, সমস্ত পদে এবার লেখো যে সমস্ত পদে যে ওয়ার্ডগুলো লিখবো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস চুপ বন্ধ করে। সমস্ত পদে যদি পণ্য কথাটা থাকে, কোন কথাটা? পণ্য। সমস্ত পদে কোন কথাটা থাকে? পণ্য কথাটা থাকে। সমস্ত পদে যদি প্রাপ্ত কথাটা থাকে, প্রাপ্ত। সমস্ত যদি গত কথাটা থাকে, গত। সমস্ত পদে যদি অতীত কথাটা থাকে, অতীত, অতীত। সমস্ত পদে যদি আশ্রিত কথাটা থাকে, আশ্রিত, আশ্রিত কথাটা থাকে। সমস্ত পদে যদি সংক্রান্ত কথাটা থাকে, সংক্রান্ত, সংক্রান্ত। তার মানে কি বললাম? যে সমস্ত পদে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত। দেখো কি বললাম? সমস্ত পদে কি থাকে? যদি পণ্য, প্রাপ্ত, গত, অতীত এবং আশ্রিত এই কথাগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস।
তাহলে সেটা কোন সমাস? সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম যে সংকটাপন্ন, পণ্য দিয়ে বললাম যে সংকটাপন্ন, সংকটাপন্ন। তার মানে দেখো এই জায়গায় পণ্য কথাটা আছে, এই জায়গায় কোন কথাটা আছে? এই যে পণ্য কথাটা আছে। তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম যে বিপদাপন্ন, বললাম যে বিপদাপন্ন, তার মানে এই যে দেখো পণ্য কথাটা আছে, এখানে কি আছে? পণ্য কথাটা আছে, আছে কি? এই যে দেখো পণ্য কথাটা আছে। তার মানে এটা কোন সমাস? তার মানে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম? পণ্য সংকটাপন্ন, পণ্য কথা আছে, দ্বিতীয় তৎপুরুষ। বিপদাপন্ন, পণ্য কথা আছে, তার মানে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা আমি বললাম যে এই জায়গায় দেখো প্রাপ্ত, আমি বললাম যে অবসর প্রাপ্ত, বললাম যে অবসর প্রাপ্ত। এই যে দেখো আবার প্রাপ্ত কথাটা আছে, অবসর প্রাপ্ত, প্রাপ্ত কথাটা আছে। আমি বললাম যে সাহায্য প্রাপ্ত, বললাম যে সাহায্য প্রাপ্ত, বললাম যে সাহায্য প্রাপ্ত। তার মানে দেখো এই প্রাপ্ত কথাটা আছে, প্রাপ্ত কথাটা আছে। তার মানে এই যে প্রাপ্ত কথাটা আছে, তার মানে এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা এবার হচ্ছে গত, গততে বললাম যে আমি যে হস্তগত, বললাম যে হস্তগত, হস্তগত। এই যে দেখো গত কথাটা আছে। আমি বললাম যে ব্যক্তিগত, বললাম যে ব্যক্তিগত। তার মানে এই যে দেখো গত কথাটা আছে, তার মানে এটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। অতীত, আমি বললাম যে কল্পনাতীত, বললাম যে কল্পনাতীত, কল্পনাতীত। তার মানে দেখো এই যে অতীত কথাটা আছে, কল্পনা অতীত। আমি বললাম সংখ্যাতীত, বললাম যে সংখ্যাতীত। তার মানে এই যে দেখো অতীত কথাটা আছে, কল্পনা অতীত, সংখ্যাতীত, এই যে অতীত কথাটা আছে। তার মানে এটা কোন সমাস? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা এবার হচ্ছে আশ্রিত, আশ্রিত আমি বললাম যে পদাশ্রিত, বললাম যে পদাশ্রিত। তার মানে এই যে দেখো এবার আশ্রিত কথাটা আছে, আশ্রিত, পদাশ্রিত। আমি বললাম চরণাশ্রিত, বললাম যে চরণাশ্রিত, তার মানে আশ্রিত কথাটা আছে। সংক্রান্ত, আমি বললাম যে শিক্ষা সংক্রান্ত, বললাম যে শিক্ষা সংক্রান্ত, তার মানে কি? সংক্রান্ত কথাটা আছে। তার মানে যদি এইরকম হয়, যদি এই কথাগুলো যদি থাকে, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? কি বললাম? সমস্ত পদে যদি এই কথাগুলো থাকে, যেগুলো বললাম, সমস্ত পদে যদি এই পণ্য কথাটা থাকে, সমস্ত যদি এই প্রাপ্ত কথাটা থাকে, গত কথাটা থাকে, অতীত কথাটা থাকে, আশ্রিত কথাটা থাকে, সংক্রান্ত কথাটা থাকে, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখলাম, বললাম কি সংকটা পণ্য, পণ্য কথা আছে, বিপদাপন্ন, পণ্য কথা আছে, দ্বিতীয় তৎপুরুষ। অবসর প্রাপ্ত, প্রাপ্ত কথা আছে, দ্বিতীয় তৎপুরুষ। সাহায্য প্রাপ্ত, প্রাপ্ত কথা আছে, দ্বিতীয় তৎপুরুষ। গত, হস্তগত, ব্যক্তিগত, গত কথা আছে। অতীত, কল্পনাতীত, সংখ্যাতীত, অতীত কথা আছে। পদাশ্রিত, আশ্রিত কথা আছে। চরণাশ্রিত, আশ্রিত কথা আছে। সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত কথা আছে। তো এগুলো যদি থাকে, তাহলে এটা কোন সমাস? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস এভাবে কেউ শিখায় না এখন পর্যন্ত। তুমি যত জায়গাতে ক্লাস করছো, অফলাইন অনলাইন যত জায়গায় ক্লাস করছো, কেউ শিখায়নি। সবাই কেমনি শিখাইছে জানো? আমি তোমাকে বলে দিতেছি কেমনি শিখাইছে। শিখাইছে সে সাহায্যকে প্রাপ্ত। শিখাইছে কি তোমাকে? শিখাইছে সে সাহায্যকে প্রাপ্ত। তোমাকে এইভাবে শিখাইছে সাহায্যকে প্রাপ্ত। পরে বলছে সাহায্যকে প্রাপ্ত হয়েছে সে সাহায্য প্রাপ্ত। হয়েছে কি? সাহায্য প্রাপ্ত। এবার পরীক্ষাতে তোমার সাহায্যকে প্রাপ্ত আসে নাকি আসে সাহায্য প্রাপ্ত? কোনটা আসে? তোমাকে শিখাইছে কি? শিখাইছে যে সাহায্যকে প্রাপ্ত। তো এই জায়গায় শিখাইছে সাহায্যকে প্রাপ্ত, এই কে বিভক্তি লোপ পায় হয়ে গেছে সাহায্য প্রাপ্ত। এর জন্য এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তোমাকে শিখাইছে এটা, কিন্তু পরীক্ষাতে আসে কি? হয়েছে এই সাহায্য প্রাপ্ত আসে। এবার তুমি পরীক্ষা যা ডাইল যে কি শিখলাম আর কি আসছে তো সাহায্য প্রাপ্ত। এখন তো এখানে বিভক্তি লোপ নাই, তাহলে আমি কেমনে বার করবো? তোমাকে শিখাইছে সাহায্যকে প্রাপ্ত, ক্রিয়া বিভক্তি লোপ পাইছে, এর জন্য দ্বিতীয় তৎপুরুষ সমাস, সাহায্যপ্রাপ্ত। কিন্তু তোমাকে শেখানো উচিত ছিল যে সাহায্য প্রাপ্তরাই দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটাকে যখন আমরা ব্যাস বাক্য করবো, তখন এই সাহায্যকে প্রাপ্ত লিখবো, মাঝখানে এই কে বা রে নিয়ে আসবো। কারণ এই সাহায্যপ্রাপ্ত অর্থটা কি হয়েছে? অর্থটা মাঝখান থেকে কি কে বিভক্তিটা লোপ পাইছে। আশা করি কথা বুঝতে পারছি। এই ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য আছে কে বসাই দিবা, মাঝখানে কে বসাই দিবা। এই যে দেখো সংকটাপন্ন না, সংকটাকে আপন্ন, সংকটকে আপন্ন, শেষ। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, শেষ। সাত অবসরপ্রাপ্ত, অবসরকে প্রাপ্ত, শেষ।
হস্তগত হস্তকে গত হস্তগত, ব্যক্তিগত ব্যক্তিকে গত ব্যক্তিগত, সংখ্যাতীত সংখ্যার অতীত, এখানে রেও দিতে পারো সংখ্যারে অতীত, বা কল্পনাতীত কল্পনাকে অতীত, পদাশ্রিত পদকে আশ্রিত, তারপর সে শিক্ষা সংক্রান্ত শিক্ষাকে সংক্রান্ত, চরণ আশ্রিত চরণকে আশ্রিত। এই মাঝখানে কে বসাই দিবা, মাঝখানে কি বসাই দিবা, কে বসাই দিবা, মাঝখানে কি বসাই দিবা, কে বসাই দিবা। কথা বুঝছি নাকি বুঝি নেই বলো, কথা বুঝছি নাকি বুঝি নেই? এইটা বুঝতে পারছি, এই জায়গাটা বুঝতে পারছি, দুই বুঝতে পারো তাহলে পরবর্তী যাব। দেখো এবার বুঝতে পারছি। পরীক্ষার সমাস প্রশ্ন কিরকম হয়? সমাস প্রশ্ন হয়েছে তোমাকে একটা ওয়ার্ড তুলে দিবে, বলেছে তোমাকে শিক্ষা সংক্রান্ত, বলবে যে শিক্ষা সংক্রান্ত কোন সমাস, শিক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত এইটা কোন সমাস এটা বলবে, যে এটা ব্যাস বাক্য লিখো এবং হচ্ছে কি করো, এবং হচ্ছে তোমার যে এটা সমস্ত পদ কি এটা লিখো, শেষ। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছি, ধন্যবাদ। এই পর্যন্ত বুঝতে পারলে ধন্যবাদ। এরপর দেখো, এরপর হচ্ছে যদি সমস্ত পদে চির কথাটা থাকে, তা এটা ব্যাস বাক্যটা তো বুঝতে পারছি। ব্যাস বাক্য এই যে দেখো সাহায্যকে প্রাপ্ত, মাঝখানে কে বসাই দিলাম, সবগুলোরই মাঝখানে কে বসাই দেবা তাইলে হবে। দুইটা অংশ ভাগ করে মাঝখানে কে বসাই দেবা তাহলে তোমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা এবার দেখো যদি সমস্ত পদে যদি চির কথাটা থাকে, কি কথাটা, চির, সমস্ত যদি চির কথাটা থাকে তাহলে ওইটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। চির কথাটা থাকলে কি সমাস, দ্বিতীয় তৎপুরুষ, কি সমাস, দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। এটা ব্যাস বাক্য করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে কাল বেপিয়া কথাটা আনতে হবে, কাল বেপিয়া কথাটা আনতে হবে। ব্যাস বাক্যে কি আনতে হবে, কাল বেপিয়া, কি আনতে হবে, কাল বেপিয়া, কি আনতে হবে, কাল বেপিয়া। কি বললাম যে চির কথাটা যদি থাকে তাহলে এটা কোন সমাস, চির কথাটা থাকলো এটা হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। চির কথাটা থাকলো কে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। চির কথাটা থাকলো কে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। চির কথাটা থাকলো কি, দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা দেখি একটু এদিকে দেখি যে কি বললাম, চির কথাটা থাকলে এটা কোন সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার কথা আছে তোমাদের যে তৌফিক ভাই, তোমাদের যে তৌফিক ভাই, তৌফিক ভাই কি, তৌফিক ভাই আছে তোমার চির দুঃখী মানুষ। কি দুঃখী মানুষ, চির দুঃখী মানুষ। তোমাদের তৌফিক ভাই আছে চির দুঃখী মানুষ। এখন বলতে পারো যে ভাই চির দুঃখী মানুষ কেন, তৌফিক ভাই চির দুঃখী মানুষ কেন? এই যে বললাম না তোমাকে যে বন্দুকের বয়ে প্রেমিকাকে ফালাইয়া রাইকা চলে আসছে, সুন্দরী রবীন্দ্র প্রেম করছে কিন্তু বন্দুকের বয়ে কি করছে, দৌড়, ঠিক আছে, বাইরে কলিজাতে পানি নাই। তো এই জায়গা থেকে তোমার এর জন্যই আমি তৌফিক ভাইকে বলি যে আপনি তো চির দুঃখী মানুষ, কারণ আপনি কি প্রথম প্রেমেই ব্যর্থ, আপনি কি প্রথম প্রেমেই ব্যর্থ হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, তো এই যে চির দুঃখী কথাটা আছে তার মানে এটা কোন সমাস, চির কথাটা আছে, সমস্ত চির কথাটা আছে তার মানে এটা কি, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো এটা ব্যাস বাক্যটা কি, ব্যাস বাক্যটা কাল বেপিয়া কথা আনবো, কি আনবো, কাল বেপিয়া। যেমন দেখো চির দুঃখী, চিরকাল বেপিয়া দুঃখী, তার মানে তৌফিক ভাই কি জীবন ভরাই দুঃখী থাকবে। চিরকাল বেপিয়া, বেপিয়া দুঃখী, চিরকাল বেপিয়া দুঃখী, শেষ। সমস্ততে কি আনবো, কাল বেপিয়া কথাটা আনবো। সমস্ততে কি আনবো, কাল বেপিয়া কথাটা আনবো। কি আনবো, কাল বেপিয়া কথাটা আনবো। সমস্ততে কি আনবো, কাল বেপিয়া কথাটা আনবো। আচ্ছা চিরকাল বেপিয়া দুঃখী। দেখো আমি বললাম যে হৃদয় ভাই চির সুখী মানুষ, হৃদয় ভাই চির সুখী মানুষ, এটা চিরন্তন সত্য কথা। পৃথিবীতে সূর্য যেমন কি পূর্ব দিকে উদয় হয়, হৃদয় ভাইয়ের ক্ষেত্রে সেম কথা যে চিরন্তন সুখী মানুষ, হৃদয় ভাই চিরন্তন সুখী মানুষ। আচ্ছা দেখো আচ্ছা এবার কি বললাম যে এবার দেখো চির সুখী, তার মানে এটা ব্যাস বাক্য কি হবে, চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখী, চিরকাল বেপিয়া সুখী। কথা বুঝতে পারছি, কথা কি বুঝতে পারছি নাকি বুঝিনি, কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো, কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো। আচ্ছা দেখি তোমাদের স্টুডেন্টের যে অবস্থা, মনে করো যে এখনো ক্লাস শুরুই করতে পারলাম না, চলে যাচ্ছে সব, এরকম হলে ক্লাস নেওয়া যায়, শেষ। আচ্ছা কি বললাম, চির কথাটা থাকলেই সমস্ত পদে এটা হয়ে যাবে তোমার দ্বিতীয় তৎপুরুষ। তারপর বলছি পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত, এই কথাগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আরো একটা বিষয় উন্মোচন করবো, সেটা কি, সেটা হচ্ছে কর্ম প্লাস ক্রিয়া থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম, কর্ম প্লাস কি, প্লাস হচ্ছে ক্রিয়া, কর্ম প্লাস ক্রিয়া, কর্ম প্লাস কি ক্রিয়া,
যদি কর্ম প্লাস ক্রিয়া থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কর্ম প্লাস ক্রিয়া থাকলে সেটা কি, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা যদি ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাবো, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবো, প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, কর্ম পাওয়া যায়, কর্ম পাওয়া যায়। আর যদি কর্ম থাকে পাওয়া যায়, কর্ম যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কর্ম প্লাস ক্রিয়া, কর্ম প্লাস ক্রিয়া, যদি কর্ম প্লাস ক্রিয়া থাকে তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কর্ম প্লাস ক্রিয়া, যদি কর্ম প্লাস ক্রিয়া থাকে তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, কর্ম প্লাস ক্রিয়া এবার দেখি আমরা একটু এক্সাম্পলে যাই। চলো, আমি বললাম বই পড়া, বললাম সে বই পড়া, বললাম সে বই পড়া। এবার একটু দেখি, এদিকে একটু তাকাই, বই পড়া, বই পড়া বললাম, তার মানে এই বই পড়া, পড়াটা একটা কি ক্রিয়া, পড়াটা একটা কি ক্রিয়া। আর এই পড়া ক্রিয়াটাকে কোয়েশ্চেন করো, পড়া ক্রিয়াটাকে কোয়েশ্চেন করো যে কি পড়া, কি পড়া, কি পড়া, উত্তর আসে বই পড়া, উত্তর আসে কি বই পড়া, কি পড়া বই পড়া। তার মানে এই বইটা একটা কি, এখানে কর্ম, বইটা এখানে কি একটা কর্ম, আর এই পড়াটা এখানে একটা কি ক্রিয়া। তার মানে এই সেন্টেন্সে কি আছে, কর্ম প্লাস ক্রিয়া আছে, কর্ম প্লাস কি আছে, ক্রিয়া আছে, কর্ম প্লাস ক্রিয়া আছে। তার মানে এটা কোন সমাস, তার মানে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তার মানে এটা কোন সমাস, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথা বুঝছি নাকি বুঝি নাই, কথা কি বুঝছি নাকি বুঝি নাই বলো। এই যে কর্ম প্লাস ক্রিয়া আছে, তার মানে এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার এটার ব্যাস বাক্য কি করবো, মাঝখানে কে নিয়ে আসবো, যে বইকে পড়া, শেষ, বইকে পড়া, বই পড়া মানে বইকে পড়া, মাঝখানে কে নিয়ে আসবো। আচ্ছা, এরপর দেখি বললাম যে রথ দেখা, বললাম সে কি রথ দেখা, রথ দেখা। তো এই যে রথ দেখা যে বললাম, এবার দেখো এই যে দেখা, দেখা একটা কি, দেখা একটা ক্রিয়া, দেখা একটা কি, দেখা হচ্ছে একটা ক্রিয়া, দেখা হচ্ছে একটা কি ক্রিয়া। ওকে, ডান। যদি দেখা যদি একটা ক্রিয়া হয়, তার মানে দেখাটাকে আমরা প্রশ্ন করি কি দেখা, রথ দেখা, কি দেখা, রথ দেখা, উত্তর হয়ে গেছে কি রথ দেখা, কি দেখা, রথ দেখা। তার মানে এটা কোন সমাস, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি করবো, মাঝখানে কে নিয়ে আসবো, মাঝখানে কে নিয়ে আসবো। আচ্ছা, বললাম যে ছেলে বোলানো, ছেলে বোলানো, বললাম যে ছেলে বোলানো, ছেলে বোলানো, তার মানে ছেলে বোলানো। যদি এটা যদি আমরা বোলানো একটা কি কাজ, মানে ক্রিয়া, ক্রিয়াটাকে যদি প্রশ্ন করি কি বোলানো, কাকে বোলানো, ছেলেকে বোলানো, কাকে বোলানো, ছেলেকে, তার মানে উত্তর আসছে। তার মানে এখানেও কি সেম, কর্ম প্লাস ক্রিয়া, কর্ম প্লাস ক্রিয়া। কথা বুঝছি নাকি বুঝে নাই, বুঝছি নাকি বুঝে নাই বলো। আমি বললাম যে দেশবঙ্গ, দেশবঙ্গ, বললাম যে দেশবঙ্গ, তাহলে বঙ্গকে প্রশ্ন করলাম যে কি বঙ্গ, দেশবঙ্গ, কি বঙ্গ, দেশবঙ্গ। তার মানে এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। হৃদয় ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি, কিছু বলেন, কি বলবো, কি সমস্যা, কোনো সমস্যা দেখি তো। কি দ্বিতীয় তৎপুরুষ সমাসে, দ্বিতীয় তৎপুরুষ সমাসে তোমার কি মনে হয় যে এর বাহিরে কোনো কিছু আসতে পারে? আমি যা পড়াইলাম দ্বিতীয় তৎপুরুষ সমাসে তোমাদের তিনটা বিষয় পড়াইলাম। একটা হচ্ছে চির কথা থাকলে সমস্ত পদে দ্বিতীয় তৎপুরুষ, এই পণ্য প্রাপ্ত গত অতীত আশ্রিত সংক্রান্ত কথা থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। চিরর ব্যাস বাক্য কি হবে বলছি তো, চিরর ব্যাস বাক্য কি হবে, চিরর ব্যাস বাক্য তো বললাম যে চিরকাল ব্যাপী হবে, কাল ব্যাপী হবে, কাল ব্যাপী হবে, কাল ব্যাপী হবে, কাল ব্যাপী হবে। আচ্ছা, এরপর কর্ম প্লাস ক্রিয়া বললাম, কর্ম প্লাস ক্রিয়া থাকলে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস, কর্ম প্লাস ক্রিয়া থাকলে কি সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, কর্ম প্লাস ক্রিয়া থাকলে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। বুঝতে পারছি কথা নাকি কথা বুঝি নাই, কথা কি বুঝছি নাকি বুঝি নাই বলো। কমেন্টে প্রচুর ঝগড়া লাগছে ভাইয়া, হ্যাঁ তোমরা কমেন্টই দেখো, ঠিক আছে, ক্লাস দেখো না, কমেন্টই দেখো। আর সবাই কমেন্ট করতেছে ভাই ইংরেজি ক্লাস হবে, ইংরেজি ক্লাস হবে। আরে ভাই রুটিন দেখো না তোমরা, গ্রুপে আসো, সকালবেলা ওইটা ঘুম থেকে ওইটা বনি ভাই রুটিনটা পোস্ট করে। দেশকে বঙ্গ, দেশবঙ্গ, নাহিদ আক্তার। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। আমার মনে হয় না, আমার মনে হয় না যে তোমার কোনো দিন দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে তোমাকে কোয়েশ্চেন করে আটকাতে পারবে। যদি কেউ বুঝে থাকো তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে তোমাকে কোনোদিনই আটকাতে পারবে না, এতটুকু শিওর। আর তোমরা কি শুরু করলা বুঝলাম না, কমেন্টে তোমরা কি শুরু করলা বলো। কমেন্ট যুদ্ধ হইলে হবে, কমেন্ট যুদ্ধ হইলে হবে কি বলো, কমেন্ট যুদ্ধ হইলে হবে না বুঝছো। তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, কমেন্ট যুদ্ধ হইলে হবে না, তোমাকে রিয়েল লাইফে যুদ্ধ হইতে হবে। তোমাকে
দেখো তোমাকে রিয়েল লাইফের যুদ্ধ হইতে হবে, কমেন্টের যুদ্ধ হইলে চলবে না। দিন শেষে মনে করো যে আমরা সবাই চাই একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, তো একটা ভালো জায়গায় যাইতে চাইলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অবশ্যই যুদ্ধ করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হবে, পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে। তোমার ওভারঅল মিলায়া কখনো কখনো দেখা যায় পরিবারের সাথেও যুদ্ধ করতে হয়। এই জায়গায় তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করা ছাড়া কখনোই টিকে থাকতে পারবে না। এই যে আজকে যারা কমেন্টে এসে মনে করো যে আজে বাজে কমেন্ট করতেছো, পড়াশোনায় মনোযোগ নাই, আমি ভাবলাম, আমি জানলাম যে তোমরা আমার থেকেও ভালো জানো বা আমার থেকেও বেশি বুঝো, ঠিক আছে, যার ফলে তোমার এটা পড়া লাগতেছে না। তাহলে তোমার যদি পড়া না লাগে তাহলে তুমি কেন শুধু শুধু এখানে সময়টা নষ্ট করবা? কারণ তুমি আরেকটা বিষয় পড়ো, ওই বিষয়ে দক্ষ হয়ে যাও, ওইটা মাথায় রাখতে হবে তোমাকে। মানে সময়টা নষ্ট করা যাবে না, সময়টা কি করা যাবে না, নষ্ট করা যাবে না। কারণ হচ্ছে যা তোমার লাইফে সময় খুবই সংক্ষিপ্ত, এই সময়টাকে তুমি যদি কাজে না লাগাতে পারো তাহলে তুমি ভালো একটা জায়গায় পর্যায়ে পৌঁছাইতে পারবে না। তোমাদের একটা চিরন্তন বাস্তব সত্য কথা বলি, তুমি যদি এসিসিতে, এই যে এইচএসসিতে তুমি যদি এইচএসসিতে খারাপ রেজাল্ট করো, খারাপ রেজাল্ট করলে তোমার আম্মা আছে না, তোমার আম্মা আছে সবচেয়ে কাছের মানুষ, তোমার আম্মা আছে সবচেয়ে কাছের মানুষ, তোমার আম্মাও তোমার সাথে ভালোভাবে কথা বলবে না। এই সিরিজে যখন খারাপ রেজাল্ট করবা, তোমাকে উঠতে বসতে কথা শোনাবে তোমার আম্মা। পাড়ার প্রতিবেশীর কথা তো বাদই দিলাম, তোমার আম্মাও কি করবে, উঠতে বসতে তোমাকে কথা শোনাবে যখন তুমি এই সিরিজে খারাপ রেজাল্ট করবা। বলবে কি জানো, যে তোর এই সুযোগ সুবিধা কি কম দিছি, তোমার এই সুযোগ সুবিধা এত দেওয়ার পরেও তুমি ভালো করতে কেন পারো নাই? অমুকের মেয়েটা তো ভালো করছে, তোমার কলিজাটা তখন ছিঁড়ে যাবে, তুমি এটা দেখাইতে পারবা না, বুঝাইতে পারবা না। এই সময়ের এই পরিস্থিতিটা তুমি বুঝাইতে পারবে না, কাউকে ব্যাখ্যা করতে পারবে না। যখন তোমার পরিবার তোমার সাথে ভালো করে কথা বলবে না, তুমি খারাপ রেজাল্ট করবা যখন, তোমার আব্বা তো তোমার সাথে কথা বলে বন্ধ করে দিবে। বুঝছো, যে আব্বা তোমাকে মনে করছে এত আদর করতো, রুমে আইসেই তোমাকে কুসতো, সেই আব্বাও তোমার সাথে ঠিক মতো কথা বলবে না। পরিবারের মানুষগুলো হয়ে যাবে তখন অচেনা, অপরিচিত, মনে হবে যে আমি কাদের সাথে বসবাস করতেছি, ওরা আমাকে বুঝে না কেন, আমি তো খারাপ রেজাল্ট করছি, আমি ইচ্ছা করে করি নাই, আমি তো চেষ্টা করছি, আমি পারি নাই, তাহলে এটা আমাকে বুঝে না কেন, আমার পরিবার কেন বুঝে না? ওইটা কিন্তু তোমার পরিবার তখন তোমাকে বুঝবে না, এটাই চিরন্তন সত্য কথা। পাড়ার প্রতিবেশীর কথা তো বাদিয়ে দিলাম, চারপাশে আশেপাশে মানুষের কথা তো বাদিয়ে দিলাম, তারা তো তোমাকে কথা শোনাবে, পাশাপাশি কি ওনারও শোনাবে। আর মেয়েদের ক্ষেত্রে কি বলবে জানো, আরে দেখছি অমুকের মেয়েটা কেমনে ভালো করবে, দেখছি সারাদিন ফোন নিয়ে বসে থাকে, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। তুমি কলেজে গেছো আসছো, বলবে আরে কলেজে দেখ কি করছে অমুকের সাথে, মনে অমুকে সেই, ওইগুলা বলবে। বুঝছো কি, মানে কত কটু কথা শুনতে হবে, কত নিম্ন লেভেলের কথা বলবে তোমাকে, তুমি কল্পনাও করতে পারবে না। বুঝছো, তো এটার জন্য কি করতে হবে, এখন থেকে নিজেকে শুধরাও, সময় তো আছে। একটা মানুষ যদি 3 মাস ভালো করে পড়াশোনা করে, আমি হৃদয় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই স্টুডেন্ট ভালো করবে, সময় তো আছে। তাহলে ভালো করে পড়ো, এখন এমনভাবে পড়ো যাতে তোমার আব্বা এসে বলে যে বাবা আর কতক্ষণ পড়বে, অনেক তো পড়ছিস এবার ঘুমায় যা। তোমার আম্মা যাতে বলে যে অনেক তো পড়ছিস এবার একটু রেস্ট নে, এই কথাটা যাতে ওনারা বলে এমনভাবে পড়ো। মানে পড়াশোনাটা এখন থেকে করো, কারণ হচ্ছে পরবর্তী রেজাল্ট, পরবর্তী যে দৃশ্যটা, এই দৃশ্যটা তোমার চোখে আসছে যদি তুমি এসএসসিতে খারাপ রেজাল্ট করে থাকো। তুমি যদি জেএসসিতে খারাপ রেজাল্ট করে থাকো, তাহলে তুমি ওইটা কল্পনা করো যে রেজাল্ট পরবর্তী দৃশ্যটা কি হয় তোমার লাইফে, এটা তুমি কল্পনা করো। যদি এটা কল্পনা করতে পারো বা এটা তুমি কল্পনা করো, তাহলে আশা করি বুঝে যাবো, মানে তুমি বুঝতে পারবা যে তোমার আসলেই মানে কোন পর্যায়ে পড়াশোনা করা উচিত। মোটিভেশন বেশিক্ষণ থাকে না, কিন্তু কাজে লাগাইতে হবে, সময়টাকে কাজে লাগাও। আমি চাই তোমরা ভালো কিছু করো, তোমাদের আব্বা আম্মার মুখে হাসি ফোটাও, মানে আমি এটা চাই, আমি ব্যক্তিগতভাবে, আমি পার্সোনালি আমি চাই যে তুমি ভালো কিছু করো। তো তোমার এই রেজাল্ট পরবর্তী দৃশ্যটা যাতে তোমাকে না দেখতে হয়, এটার জন্য ভালো রেজাল্ট করো, ভালো করে পড়াশোনা করো, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো। বুঝছো, কারণ সেটা দিন শেষে যায় পস্তাইতে হবে না, মাথায় রাখবা, দিন শেষে যায় পস্তাইতে হবে, দিন শেষে যায় কি পস্তাইতে হবে, অনেক পস্তাইতে হবে। তো দিন শেষে যাতে পস্তাইতে না হয়, এর জন্য এখন থেকে ভালোভাবে করো, ঠিক আছে, ভালোভাবেই পড়ো। আচ্ছা, এবার আছে তৃতীয়া তৎপুরুষ সমাস, এবার আছে কি তৃতীয়া তৎপুরুষ সমাস। দেখি তৃতীয় তৎপুরুষ সমাসটা দেখতে আমরা একটু দেখি, যদি দেখি তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে যদি আমরা একটু কথা বলি। তৃতীয় তৎপুরুষ সমাসটা আরো ইজিতে বোঝাবো তোমাদেরকে, এখন যতটা ইজিতে বোঝাইছি এর থেকেও ইজিতে আরো বোঝাবো। তৃতীয় তৎপুরুষ সমাসকে কি বলা হয় জানো, করণ তৎপুরুষ বলে। কি সমাস বলে, করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ বলে। কি বলে, করণ তৎপুরুষ বলে। তৃতীয় তৎপুরুষ সমাসকে কি বলে, করণ তৎপুরুষ সমাস।
তুমি সমাসের ক্লাস আরো অনেক জায়গায় করছো, অনেক ভাইয়ের ক্লাস করছো, কিন্তু আজকে আমার ক্লাসটা করো। করার পরে যদি তোমার মনে হয় যে আমি ওনাদের থেকে ভিন্ন কিছু তোমাকে দেই নাই, তোমার মাথায় ভিন্ন কিছু ঢুকাই নাই, তারপর তুমি আমাকে বললো যে ভাইয়া যে কি পড়াইলেন, আগেও তো এগুলো পড়ছি। আমার মনে হয় না, আমি তোমাকে বললাম না যে তোমাকে ওনারা কিভাবে পড়ায়, আমি তো এটা তোমাকে বললাম যে কিভাবে পড়ায়। বললো যে তোমার এই জুতা পেটা, বললো যে জুতা পেটা, এই জুতা পেটা কোন সমাস? তো ওনারা কিভাবে পড়ে জানো? যে জুতা দ্বারা পেটা, জুতা দ্বারা পেটা, জুতা দ্বারা কি পেটা, জুতা দ্বারা পেটা। বলে যে এই জুতা দ্বারা পেটা, তার মানে এখানে দ্বারা আছে, কি আছে? দ্বারা আছে। এই দ্বারা কোন বিভক্তি? দ্বারা আছে তৃতীয় বিভক্তি। যেহেতু এই তৃতীয় বিভক্তি লুপ পায় হয়েছে জুতা পেটা, তার মানে এই জুতা পেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। শেষ, এভাবে পড়ায়। কিন্তু পরীক্ষায় তো আসবে তোমার জুতা পেটা, তোমার তো পরীক্ষা আসবে না জুতা দ্বারা পেটা। তোমার পরীক্ষায় কি আসবে না যে জুতা দ্বারা পেটা, এটা তো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কি? জুতা পেটা। তখন তুমি পরীক্ষা দেয় চুপ, শেষ, আর পারতেছি না, বুঝতেছি না। তো ব্যাপারটা এরকম হওয়া চায় না। তুমি ব্যাপারটাকে সিরিয়াস নাও। হ্যাঁ, সিরিয়াস নিলে তুমি পারবা। এতটুকু শুরু আমি যেমন যারা পড়াইতেছি এমনি পড়ো। এছাড়া তুমি মনে করো যে সিরিয়াস হইতে হবে, মানে এক কথায় সিরিয়াস হইতে হবে, এর ঊর্ধ্বে কোনো কথা নেই। তৃতীয় তৎপুরুষ সমাস, এটা হচ্ছে তোমার দ্বারা দিয়া, তারপর কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, এইগুলো লুপ পায় যে সমাসটা হয় সেটাকে আমরা কি বলি? তৃতীয় তৎপুরুষ বলি। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, অর্থাৎ কি তৃতীয় বিভক্তি। এই তৃতীয় বিভক্তি লুপ পায়া যে সমাস হয় সেই সমাসকে আমরা কি বলি? সেই সমাসটাকে আমরা বলি তৃতীয় তৎপুরুষ সমাস। সেই সমাসটাকে আমরা কি বলি? দেখো, সেই সমাসটাকে আমরা কি বলি? সেই সমাসটাকে আমরা বলি তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তৃতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোনো যন্ত্র, কোনো মাধ্যম বা কোনো উপকরণ দ্বারা পরপরটা থাকবে এরকম, যে কোনো পূর্বপদে থাকবে, কোনো যন্ত্র থাকবে পূর্বপদে, বা কোনো মাধ্যম থাকবে পূর্বপদে, অথবা কোনো উপকরণ থাকবে পূর্বপদে। পূর্বপদে যদি এই তিনটা বিষয় থাকে, যে কোনো যন্ত্র বা কোনো মাধ্যম, কোনো মাধ্যম বা কোনো উপকরণ, এই তিনটা বিষয় যদি পূর্বপদে থাকে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি? তৃতীয় তৎপুরুষ সমাস। যে পূর্বপদে যন্ত্র, মাধ্যম, উপকরণ। আরো সহজভাবে বলতেছি, দেখো আরো সহজভাবে বলতেছি কি? এইগুলাকে বলা হয় করণ। এগুলাকে কি বলা হয়? করণ বলা হয়। তো করণ প্লাস যদি তোমার ক্রিয়া থাকে, কাজ বা ক্রিয়া থাকে, করণ প্লাস কাজ বা ক্রিয়া থাকে, কাজ বা ক্রিয়া থাকে, করণ প্লাস কাজ বা ক্রিয়া থাকলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। এই কাজ বা ক্রিয়াকে তুমি কিসের দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা? কিসের দ্বারা? কিসের দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা? কিসের দ্বারা যদি প্রশ্ন করো তাহলে তুমি পায়ে যাবা তোমার করণ পায়ে যাবা। দুই কিসের দ্বারা প্রশ্ন করো তাহলে কি পায়ে যাবা? করণ পায়ে যাবা। কিসের দ্বারা প্রশ্ন করলে কি পাবা? করণ পাবা। কি পাবা? করণ পাবা। কিসের দ্বারা প্রশ্ন করলে কি পাবা? করণ পাবা। তো এই করণ কাজ বা ক্রিয়া, কাজ বা ক্রিয়া, তো কিসের দ্বারা প্রশ্ন করলেই করণ পাবা? করণ কাজ বা ক্রিয়া, কাজ বা ক্রিয়াকে যদি প্রশ্ন করো কিসের দ্বারা তাহলে কি পাবা? করণ পাবা। আচ্ছা, যেটা বললাম, আমি বললাম যে দেখো তোমাদের যে তৌফিক ভাইকে নিয়ে একটা কথা বলি। তো তৌফিক ভাই হচ্ছে যখন তোমার এই প্রেমিকা যখন তৌফিক ভাইকে মানে প্রেমিকার বাবার কাছে বন্দুক দেখে ভয় পেয়ে গেছে, তৌফিক ভাই ভয় পায় আসা পাগলের মতো কাণ্ড শুরু করছে যে আমি তো বাঁচবো না, তো আমি মরেই যাবো। তৌফিক ভাই এরকম ইমোশন মানুষ, বুঝছো কি? ইমোশনাল হয়ে গেছে, মরে যাবো। তো আমরা ভাবলাম যে তৌফিক ভাই মরে যাবে, এটা তো হয় না। তখন আমরা সবাই তৌফিক ভাইকে বোঝানোর চেষ্টা করলাম। তখন তৌফিক ভাই পকেট থেকে ধুম করে একটা ছুরি বের করে ফেলছে, বলছো কি? ছুরি বের করে বলতেছে যে আমাকে কি করছে? আমাকে ছুরির আঘাত করছে। কি করছে? ছুরির আঘাত। মানে তৌফিক ভাইকে কি করছে? ছুরির আঘাত করছে, বুঝছো? ছুরির আঘাত করছে। তৌফিক ভাই বলতেছে আমাকে যে আজকে যে আমাকে এই বন্দুক দেখালো, এই বন্দুক দেখানো মানেছে আমাকে ছুরির আঘাত করা হইলো। কি আঘাত করা হইলো? ছুরির আঘাত করা হইলো। তখন এই যে ছুরির আঘাত, তার মানে এই যে আঘাতটা, এই আঘাতটা তুমি প্রশ্ন করো যে কিসের দ্বারা আঘাত, কিসের দ্বারা আঘাত বা কিসের আঘাত, তাহলে এটি উত্তর কি আসে? ছুরির আঘাত। কিসের আঘাত? ছুরির আঘাত। কিসের আঘাত? ছুরির আঘাত। তার মানে উত্তর কি আসে? ছুরির আঘাত। তার মানে এই যে ছুরি, এই ছুরি হচ্ছে এখানে উপকরণ, ছুরি আছে এখানে কি? উপকরণ। আর এই আঘাত হচ্ছে এখানে পরপদ। তার মানে এই যে ব্যাস বাক্য করলে আমি দ্বারাটা মাঝখানে বসাই দেবো যে ছুরির দ্বারা আঘাত, তাহলে এটা ব্যাস বাক্য হয়ে যাবে। মানে অর্থাৎ কি? উপকরণের কি? করণ পাইলাম। উপকরণ কি পাইলাম? করণ পাইলাম। তৌফিক ভাই পচানোর জন্য 1 নাম্বার না? হ্যাঁ, তৌফিক ভাই নিজে পচতে এর জন্য তৌফিক ভাই পচাই তোমাদেরকে, বুঝছো? আচ্ছা, আমি তৌফিক ভাই সম্পর্কে আরো ব্যাপার উত্থাপন করতেছি, তাহলেই বুঝবা। আচ্ছা দেখো, তার মানে কি বললাম যে যদি করণ প্লাস ক্রিয়া বা কর্ম থাকে তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে তোমার তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো তৌফিক ভাই কি হচ্ছে জানো? তৌফিক ভাই হচ্ছে তোমার এক জায়গায় যায় প্রেমিকার সাথে যায় ধরা গায়ে ফেলছে, বুঝছো? ধরা গায়ে ফেললে এখন তো হইছে একটা সর্বনাশ, যে এখন তৌফিক বিয়েই করতে হবে।
আর নালে হবে না, মানে আর নালে ছাড়বেই না। তো তৌফিক ভাই এখন মানে কোনো রকম সুইটা আসার চেষ্টা করতেছে। তখন গ্রামের মানুষ বলছে তুমি যদি সুইটা চলে যাও তাহলে তোমার কি করব, তোমাকে আমরা জুতা পেটা করব। কি করব? জুতা পেটা। আগে বিয়া করো তারপর অন্য কিছু, না হয় জুতা পেটা খাবা। আগে কি করো? বিয়া করো, না হয় কি তোমার জুতা পেটা খাবা। দেখছো তৌফিক ভাইয়ের অবস্থা, তো এর জন্য তোমাদের পাশায়। তারপর তৌফিক ভাই কোনো রকম ভাবে জুতা পেটা খায়া চলে আসছে। এবার দেখো এই যে পেটা, এই পেটাটা তো আমি প্রশ্ন করেছি কিসের দ্বারা পেটা, কিসের দ্বারা পেটা, তাহলে উত্তর কি আসে? জুতা দ্বারা পেটা। উত্তর কি আসে? জুতা দ্বারা পেটা। তার মানে এই জুতা পেটার কোন সমাস? এটাও তৃতীয় তৎপুরুষ সমাস। এটাও কোন সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। তার মানে এটার আমরা ব্যাস ব্যাখ্যা করবো, জাস্ট দ্বারা দিব, মাঝখানে কি দিব? দ্বারা। মাঝখানে কি দেবো? দ্বারা দিব, তাইলে হয়ে যাবে। কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা বুঝছি নাকি বুঝি নাই? এবার দেখো তৌফিক ভাইয়ের কথা একেবারে মধুমাখা কথা। তৌফিক ভাইয়ের কথা কি? একেবারে মধুমাখা কথা। যার ফলেই তো তোমরা দেখো না যে কত মেয়ে তৌফিক ভাইয়ের জন্য, কত রমণী তৌফিক ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই তৌফিক ভাইয়ের কথা আছে কি মধুমাখা। অর্থাৎ কি তৌফিক ভাইয়ের যে মুখ থেকে কথা বের হয় এগুলো মধুমাখা, বুঝছো? এর জন্য কি অনেক অনেক মেয়ে আছে তৌফিক ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। কত কত মানুষ, ঠিক আছে, কত কত মেয়ে আমাকে ইনবক্সে নক দে বলে যে তৌফিক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, তৌফিক ভাইকে চাই, এই সেই হাবি যাবি। তার মানে কি তৌফিক ভাইয়ের জন্য অনেকেই পাগল। তো এই জায়গা থেকে কেন পাগল? কারণ সে তৌফিক ভাই এই মধুমাখা কথা বলে, বুঝছো? আবার এই মধুর মধ্যে বিষ আছে তৌফিক ভাইয়ের। আচ্ছা যাই হোক, তো এবার কথা হচ্ছে এই যে মাখা, এই মাখা যদি প্রশ্ন করি যে কিসের দ্বারা মাখা, কিসের দ্বারা মাখা, তাহলে উত্তর কি আসে? মধু দ্বারা মাখা। উত্তর কি আসে? মধু দ্বারা মাখা। তার মানে কি এই পূর্বপদ পাওয়া যায়, পূর্বপদ পাওয়া যায়। কথা একটাই যে পরপদকে আমরা কিসের দ্বারা প্রশ্ন করব, যদি উত্তর আসে পূর্বপদ তাহলে এটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। এটাই হচ্ছে কি তৎপুরুষ সমাস। কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? কথা কি বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, এরপর আমি বলেছি মন গড়া। বললাম কি? মন গড়া, মন গড়া। তার মানে এই গড়াকে যদি প্রশ্ন করি যে কিসের দ্বারা গড়া, কিসের দ্বারা গড়া, তাহলে উত্তর কি আসে? মন দ্বারা গড়া, মন দ্বারা গড়া। তার মানে আমরা এটা ব্যাখ্যা করতে পারি কি মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। শেষ। আচ্ছা, এবার যদি আমি বলতাম এরকম, আমি বললাম যে স্বর্ণমণ্ডিত, বললাম যে স্বর্ণমণ্ডিত, বললাম যে স্বর্ণমণ্ডিত। তার মানে এই মণ্ডিতকে প্রশ্ন করো, এই মণ্ডিতকে প্রশ্ন করো যে কিসের দ্বারা মণ্ডিত, কিসের দ্বারা মণ্ডিত, কিসের দ্বারা মণ্ডিত? স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। তার মানে উত্তর আসে কি? পূর্বপদ। তার মানে যদি পূর্বপদ উত্তর আসে তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে তোমার যে তৃতীয় তৎপুরুষ সমাস। কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? বিরতি দেন ভাই, বিরতি দিব কি? ক্লাসের সময় তো শেষ হয়ে যেতেছে, তোমরা বিরতি যাচ্ছ এখন। লাস্ট সময় এসে বিরতি চাইলে হবে? বলো, বুঝছি না? মধু মাখা মানে মধু দিয়ে মাখা, মধু 10টায় ভাই, কারণ 10টায় শেষ হবে আমার ক্লাস, টাইম টু টাইম। কথা বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এরপর দেখো এই তৎপুরুষ সমাসের এখন একটা সুপার টেকনিক দেখাবো, সুপার টেকনিক। তো তৎপুরুষ সমাসের সুপার টেকনিকটা কি ভাই? এটা আমাদের তৌফিক ভাই আছে, এটা আমাদের কি আছে? তৌফিক ভাই আছে। এবার কথা হচ্ছে যদি সমস্ত পদে, সমস্ত পদে, সমস্ত পদে কি? সমস্ত পদে যদি উন কথাটা থাকে, কি কথাটা? উন। সমস্ত যদি হীন কথাটা থাকে, কি কথাটা? হীন। সমস্ত যদি কম কথাটা থাকে, কি কথাটা? কম। উন হীন কম শূন্য, উন হীন কম শূন্য। সবাই কমেন্ট করো যে সমস্ত পদে যদি উন হীন কম শূন্য এই কথাগুলো যদি থাকে, এই কথাগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে তৃতীয় তৎপুরুষ। কি বললাম? যে উন হীন কম শূন্য, উন হীন কম শূন্য। তো উন হীন কম শূন্য এই কথাগুলো কোথায় থাকবে? সমস্ত পদে থাকবে। যদি থাকে তাহলে এটা কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। উনহীন কম শূন্য, আমি বললাম যে এক উন, এক উন, এক কোণ। তার মানে এটা কোন সমাস? এটা এসে তৃতীয় তৎপুরুষ সমাস। এক দ্বারা কোণ, এক কোণ। শেষ। তারপর আমি বললাম যে পুষ্পহীন, বললাম যে পুষ্পহীন, পুষ্পহীন, পুষ্পহীন। তার মানে এই পুষ্পহীন হীন কথা আছে, তাহলে কি এটা সমস্ত পদ? তার মানে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার তৃতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম হচ্ছে বিদ্যাহীন, বললাম হচ্ছে বিদ্যাহীন। তার মানে কি হীন আছে, তার মানে কি এটা হচ্ছে তোমার হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম হচ্ছে তোমার জ্ঞান শূন্য, বললাম হচ্ছে জ্ঞান শূন্য। তার মানে জ্ঞান শূন্য কথাটা আছে, শূন্য কথাটা আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। আচ্ছা, আমি বললাম হচ্ছে 5 কম, বললাম হচ্ছে 5 কম, বললাম 5 কম। তার মানে কি? কম কথাটা আছে, কি আছে? কম কথাটা আছে, তাহলে কি এটা তৃতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম হচ্ছে 1 কম, বললাম হচ্ছে 1 কম,
তার মানে কি আছে, কম কথাটা আছে, তাহলে এটাকে তৃতীয় তৎপুরুষ সমাস, এটাকে তৃতীয় তৎপুরুষ সমাস। কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা কি বুঝছি নাকি বুঝি নাই বলো? কথা কি বুঝছি নাকি বুঝি নাই? কথা কি বুঝতে পারছি সবাই? কথা কি বুঝতে পারছি সবাই? কথা কি বুঝতে পারছি সবাই? একটু কমেন্ট করি। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ, সবার কাছে ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আরে ক্লিয়ার না হয়ে যাবে কই বলো? ক্লিয়ার না হয়ে যাবে কই বলো? ক্লিয়ার তো হইতেই হবে না। আচ্ছা, আজক আবার কই গেল? অনেক ভালো বুঝতে পারছি। ব্যাস বাক্য কি কি এগুলার? আরে ব্যাস বাক্য জাস্ট এসে দ্বারা দেওয়া কর্তৃক আছে না, এই পুষ্পহীন, ঠিক আছে, তাহলে এসে তো তোমার পুষ্প কর্তৃকহীন, তাহলে এটা বসাই দিলে হবে, তাইলেই হবে, আর কিছু লাগবে না, বুঝছো কি? জাস্ট খালি এগুলো বসাই দিলে তাইলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আর কিছু লাগবে না, এই তো, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর দেখি, এরপর দেখি, কথা না বলে, হ্যাঁ, এরপর দেখি কথা হচ্ছে তোমাদের যে এই সমাসের আরো একটা ক্লাস দিব, সমাসের উপর আরো একটা ক্লাস দিব ইনশাল্লাহ। আরেকটা ক্লাস নিয়েই তোমাদেরকে মনে করো সমাসটা ক্লিয়ার করে দেবো, একেবারে যা আছে এ টু জেড ক্লিয়ার করে দেবো, কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি ক্লাসে উপস্থিত না থাকো তাহলে আমি আর ক্লাস নিব না, বুঝছো কি বলছি? তো তোমরা যদি ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমাদের ক্লাসের উপস্থিতির দ্বারাই আমরা মূলত সেটা তোমার সমাস মানে ক্লাস নিব। যদি উপস্থিত না থাকো, যারা মনে করছো উপস্থিত থাকবে না তাদেরকে মনে হচ্ছে ক্লাস থেকে বের করে দেবো, বুঝছো কি? তাদেরকে কি করবো, ক্লাস থেকে বের করে দেবো, কাউকে রাখবো না ক্লাসে, যারা ক্লাসে উপস্থিত থাকবে না। 60% উপস্থিত থাকতে হবে। আচ্ছা, তোমাদের আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে FRB 4.0 যে কোর্সটা আসতেছে, FRB 4.0 যে কোর্সটা আসতেছে, এই কোর্সটার আগামী শুক্রবার সামনে যে শুক্রবার আসতেছে, এই শুক্রবারে এই গ্রুপে লাইভ হবে, এই গ্রুপে লাইভ হবে। এবং এই গ্রুপের মধ্যে যারা 1000 স্টুডেন্টকে ফ্রি বুকিং হবে, এই 1000 স্টুডেন্টকে আমরা 50% ছাড় দিব, এই গ্রুপের 1000 স্টুডেন্টকে, বুঝছো? আগামী শুক্রবার এই FRB 4.0 কোর্সে হবে। আমি তোমাদেরকে এবার অতিরিক্ত দুইটা কথা বলবো, জাস্ট দুইটা কথা শুনো, 2 মিনিট অতিরিক্ত। সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে হৃদয় ভাইয়ের বাংলা ক্লাস দ্বারা আমি আসলেই উপকৃত হই, বা হৃদয় ভাই যে আপনি বাংলা ক্লাসটা বুঝায় আমি আসলেই বুঝি, তোমার যদি মনে হয় আসলেই বুঝি, তাহলে তুমি আমাদের এই FRB কোর্সে তুমি মনে করো যে ভর্তি হতে পারো। তোমার যদি মনে হয় আমাদের বাংলা ক্লাসগুলো বা আমাদের যে ক্লাসগুলো হইতেছে ক্লাসগুলো দ্বারা তুমি ভালো বুঝো, তাহলে তুমি হইতে পারো, আমি তোমাকে জোর করবো না, ঠিক আছে? তোমাদের আমরা কথা দিছি যে তোমাদেরকে টেস্ট পরীক্ষাতে A+ পাওয়ার জন্য 60 থেকে 70% সিলেবাস শেষ করে দেবো। এই 60 থেকে 70% সিলেবাস আমরা তোমাদেরকে শেষ করে দেবো। তোমাদেরকে আমি কখনোই বলবো না যে তুমি FRB 4.0 ভর্তি হও, কিন্তু আমি তোমাকে এতটুকু বলবো, এতটুকু শেয়ার করবো যে হৃদয় ভাইয়ের প্রতি যদি বিশ্বাস রাখো, আমি অ্যাটলিস্ট আমার প্ল্যাটফর্মের মধ্যে আমার কথা নিজের কথা বলতে পারি যে হৃদয় ভাইয়ের কথা যদি বিশ্বাস করা যায় বা হৃদয় ভাইকে যদি বিশ্বাসে রাখা যায়, তাহলে তুমি অবশ্যই আমাদের কোর্সে থাকতে পারো বা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তো এটা মাথায় রাখতে হবে, এটা কি করতে হবে, মাথায় রাখতে হবে, নাই তো হবে না। তোমাকে ভালো কিছু করতে চাইলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, দিন শেষে মনে করো যে তোমার আব্বা এবং তোমার আম্মা তোমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে, তাদের স্বপ্নগুলো বৃথা হতে দিও না, তাদের চোখের পানির কারণ হইও না, তাদের সুখের পানির কি কারণ হয় না, ঠিক আছে? তাদেরকে ভালো রাখো, তো তাদেরকে ভালো রাখার জন্য অবশ্যই তোমাকেও কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। তারা কিন্তু তোমাকে কম কিছু দিচ্ছে না, তারা তোমাকে মনে করো অনেক কিছু দিচ্ছে, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। এত সুযোগ সুবিধা এত কিছু দেওয়ার পরেও তুমি যদি ভালো কিছু না করতে পারো তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে না। তো এটা মাথায় রাখতে হবে, তোমাকে এটা মাথায় রেখে আগে যেতে হবে। যদি তুমি এটা মাথায় না রাখো তাহলে কিন্তু তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আমাদের কোর্সের একটু যদি FRB 4.0 কোর্সের যদি একটু ডিটেলস যদি একটু বলি, FRB 0. কোর্স সম্পর্কে,
তাহলে দেখো তুমি এই যে আমাদের এফআরপি 0 কোর্সের মোটামুটিভাবে প্রতিটারই সিলেবাস এখানে কিন্তু দেওয়া আছে। এটা আসেন, আচ্ছা যাই হোক। তো কথা হচ্ছে যে আমাদের যে কোর্স, এই কোর্সে কিন্তু মোটামুটিভাবে সব কিছু দেওয়া আছে। ভাইয়া ব্যাস বাক্য কী বলবো, বারবার ফেসবুক থেকে বের করে দিচ্ছে কেন বুঝলাম না। ব্যাস বাক্য কী বললো কোনটার ব্যাস বাক্য কী বলো। এক কম কী হবে, এক দ্বারা কম, শেষ এক কম। তুমি দ্বারা দেওয়া কর্তৃক এগুলো জাস্ট একটা বসাই দেবা, তাইলে হবে, আর কিছু না, বুঝছো আর কি। যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আর হৃদয় ভাইয়ের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই মূলত সেটা হৃদয় ভাইকে নিয়ে 1-2টা কথা লিখো, দেখবো না, ঠিক আছে। আর কথা আছে বাংলা বাই চলো শিখি প্ল্যাটফর্ম নামে একটা গ্রুপ আছে। বাংলা বাই চলো শিখি প্ল্যাটফর্ম নামে একটা গ্রুপ আছে। আমাকে নিয়ে কিছু লিখলে বা সেটা পোস্ট করলে হ্যান্ড নোট গ্রুপে প্লাস ওই গ্রুপে করবা, ঠিক আছে। বাংলা বাই চলো শিখি কোর্স ফি কত, কোর্স ফি A to Z বিস্তারিত, তোমার কোর্স ফি একেবারেই তোমাদের 50% কমে রাখা হচ্ছে, যার ফলে 3800 টাকা বান্ডেল কোর্স, ঠিক আছে। এফআরবি মানে হৃদয় ভাই, রাইট, এফআরবি মানে এসে হৃদয় ভাই, তৌফিক ভাই যেটা বললো আসলেই এফআরবি মানে হৃদয় ভাই না, এফআরবি মানে এসে যা তৌফিক ভাই, হৃদয় ভাই, সবাই, ঠিক আছে, সবাই, কারণ আমরা সবাই কাপাতে আসছি এফআরবি ইনশাল্লাহ। তো শুক্রবার দিন তোমরা সবাই লাইভে উপস্থিত থাকবা, কারণ শুক্রবার দিন এসে একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে তোমাদেরকে মিষ্টি দেওয়া হবে, বুঝছো কি। তৌফিক ভাইয়ের পক্ষ থেকে হাজার হাজার মিষ্টি পাবা তখন, ঠিক আছে। তৌফিক ভাই তোমাদেরকে উজাড় করে দিবে, ঠিক আছে। তৌফিক ভাই তোমাদেরকে কি উজাড় করে দিবে তখন, ঠিক আছে। আর তৌফিক ভাই সম্পর্কে যা বললাম, ঠিক আছে, যে প্রেমে ব্যর্থ হয়েছে, আসলে তৌফিক ভাই প্রেমে ব্যর্থ হয়েছে, অনেকবার ব্যর্থ হয়েছে, এখনো চেষ্টা চালাই যাচ্ছে, কিন্তু এখনো ভাই ব্যর্থই হচ্ছে, ঠিক আছে। যদি ব্যর্থ না হতো এতদিনে ভাই বিয়ে শাদী করে ফেলতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাস, যদি উপস্থিতি তোমরা সবাই থাকো তাহলে দেখা হবে, আর নয় আমি জীবনে আসবো না ক্লাস নিতে। টাটা।